আসসালামু আলাইকুম। আমি সৌরভ চন্দ্র দত্ত। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ, এক্স শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। আজকে এই ক্লাসটা কাদের জন্য নিচ্ছি? ক্লাসটা নিচ্ছি তোমাদের হচ্ছে যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচ আছো। তোমাদের দুইজনেরই কাজ, মানে ক্লাসটা তোমাদের দুজনেরই কাজে দিবে। ওকে। এখন আমি যেহেতু আজকে মেইনলি ক্লাসটা নেওয়া এইচএসসি 26 ব্যাচের জন্য, এইচএসসি 26 ব্যাচ তারা হচ্ছে একদমই নতুন, তারা এখনো একাডেমিক পড়াশোনা শুরু করে নাই বললেই চলে। সো আমি কিছু এক্সট্রা কথা বলবো, এটা শুধু আজকের ক্লাসের জন্যই। সামনের ক্লাস থেকে আমরা শুধু পড়াশোনাই করব, এর বাইরে কোনো কথা হবে না। আচ্ছা, মেইনলি হচ্ছিল কোর্সটার নাম আমি দিয়েছি এমবিবিএস। তোমরা জানো আমরা যারা মেডিকেলে এডমিশন দিই, আমরা যে কোর্সটা করতেছি, রানিং আমি যেটা করতেছি ওইটার নাম হচ্ছিল এমবিবিএস। ওকে। এখন এই এমবিবিএস আর এই যে আমি যেটা ব্যবহার করলাম ওইটা কি সেম? না। এই এম তে হচ্ছিল মেডিমেটিক্স, যেটা আমার প্ল্যাটফর্মের নাম, মেডিমেটিক্স বায়োলজি বাই সৌরভ। ওকে। আজকে আমাদের লেকচার হচ্ছে হলো 1। কত লেকচার আমাদের? আজকে আমাদের লেকচার 1। আজকে আমাদের লেকচার 1। আচ্ছা, আমি কিছু কথা এক্সট্রা বলে নিই। এখন যেটা হচ্ছে তোমরা মানে পড়াশোনাটা মেইনলি কিভাবে করবা, আমি তোমাদের কোষ বিভাজন অধ্যায়টা শুরু করছি। এখন ফার্স্ট অফ অল তুমি কি করবা? ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে সাজিয়ে দিই তুমি কি মানে কিভাবে পড়াশোনাটা করবা। ফার্স্ট অফ অল তুমি হচ্ছিল, আমি তোমাকে গ্রুপে দেখবা দাগানো বইয়ের পিডিএফ দিছি। দাগানো বইয়ের কি পিডিএফ কোন অধ্যায়ের দিছি, এই অধ্যায়ের আমি অলরেডি দিয়ে দিছি। যদি কেউ না পায়া থাকো তোমার হচ্ছে গ্রুপে লেখবা, আমি আবার প্রোভাইড করব। প্রথমে তুমি দাগানো বইয়ের পিডিএফ দেখে তোমার বইটা দাগাবা। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি ক্লাস করার আগে দাগাবা না পরে দাগাবা, এটা ম্যান্ডেটরি না। তুমি ক্লাস করার আগে দাগায় নিলে বেটার, কারণ তুমি বইটা সামনে রাখতে পারবা, সামনে রেখে দেখে দেখে ক্লাসটা করতে পারবা। দেন কি করবা? দেন হচ্ছিল আমার লেকচার যেটা, আমি হচ্ছে তোমাকে মানে বইয়ের পিডিএফ রিডিং পড়াবো না। অনলাইনে অনেক টিচার দেখেছি যে বইয়ের পিডিএফ রিডিং পড়ায়। এখন কথা হচ্ছে তুমি বই যদি তোমাকে রিডিং পড়ায় দেয়, ওইটা তুমি বাসায় একাই পড়তে পারো, ওই টিচারের কেন দরকার? উনি কি ধরো এই লাইন এই লাইন পড়ে ফেলবা, ওকে স্লাইড চেঞ্জ করে এই লাইন এই লাইন পড়ে ফেলবা। আসলে এটা আমি মনে করি এটার কোনো যৌক্তিকতা নেই। ওকে। দেখো, আমার লেকচার দেন হচ্ছে তুমি আমার লেকচারটা, যে আমি যা যা লিখবো তুমি সব তোমার খাতায় লিখবা, আমি যেভাবে সাজাবো ওইভাবে সাজাবা। ঠিক আছে? তারপর আমার লেকচারটা তুমি পড়বা। আশা করি তোমার ক্লাসে মুখস্থ হবে, দেন তুমি লেকচারটা পড়বা। তারপরে তুমি মেইন বইটা পড়বা। অনেক টিচার তোমাকে শিট দিবে, অনেক টিচার বলবে তুমি শুধু মেইন বই শুধু তুমি তার নোট পড়ো না। তুমি হচ্ছে আমার লেকচারটা কেন, আমার লেকচারটা আমি তোমাকে কিভাবে সাজাইতেছি, যে মেইন বইটাকে সহজ করার জন্য, মানে যতটুকু সহজ করা যায় আমি তোমাকে লেকচারের মাধ্যমেই সব বুঝাই দিব, সব একবারে ফাইনাল ঠুটস্থ মুখস্থ করাই দিব। দেন তুমি যখন মেইন বইটা পড়বা তোমার কাছে মেইন বই ইজ ইকুয়ালস টু পানি হবে। ওইটার তোমার হচ্ছে গ্যারেন্টিটা আমি দিব তোমায়। ওকে। এখন কথা হচ্ছে তুমি এই যে মেইন বইটা পড়বা, কিভাবে পড়বা মেইন বইটা? তুমি ফার্স্ট অফ অল যে দাগানো লাইনগুলো আছে, এই দাগানো লাইনগুলো তোমার মাস্ট মুখস্থ থাকবে। যদি কোনো কোনো লাইন আমি ক্লাসে মিসও করি তাও তুমি এগুলো মুখস্থ করবা। বুঝে করো না বুঝে করো, টেকনিক দিয়ে করো, ট্রিক্স দিয়ে করো, যা মন চাই করো, তোমার মুখস্থ রাখা লাগবে। কারণ ওইগুলো আমি তোমাকে এখানে মুখস্থ করায় দিব। ওকে, ট্রিক্স ছন্দ যাই ইউজ করি। দেন হচ্ছে তুমি অন্য লাইনগুলাও পড়বা, পড়ে দেখবা যে কোনগুলা তোমার মনে হইতেছে এই লাইনটা থেকে হয়তো এমসিকিউ আসতে পারে, ওইটা অন্য কালিতে দাগাবা। ধরো তুমি দাগানো বইয়ের যেটা ওইটা তুমি ধরো লাল কালিতে দাগাইতে পারো, দাগানো বইটা লাল কালি দিয়ে। দেন তোমার কাছে যেগুলা মনে হইতেছে ইম্পর্টেন্ট, তোমার কাছে যেগুলা ইম্পর্টেন্স মনে হয় ওইগুলা তুমি ধরো নীল কালিতে দাগালা। ওকে। কালো তাকাবা না। আর নীলের মধ্যে কি জানো, তুমি আসলে আকাশিটা নিতে পারো, একবারে ডার্ক যেটা ব্লু ওইটা নিবা না, তোমার আসলে মানে বইয়ের সৌন্দর্য নষ্ট হয়, বইটা মানে দেখলে মানে চোখের জন্য আরাম হয় না। ওকে। আর হচ্ছিল হাইলাইটার, আমি তোমাকে বলবো হাইলাইটার ইউজ করার দরকার নাই আপাতত। আপাতত তুমি হাইলাইটার ইউজ করো না, তুমি হাইলাইটারে কিভাবে ইউজ করবা তোমার আমি হাইলাইটারের ইউজটা বুঝাই। এক হচ্ছে হাইলাইটার ইউজ করলে কিছুদিন পরে এটা তোমার ঝাপসা ঝাপসা হয়ে যায়, দ্যাটস ওয়াই আবার তোমার দাগাতে হয়। তো তুমি কলম দিয়ে দাগাবা। আর হাইলাইটার কি কাজে ব্যবহার করবা, তুমি হচ্ছে হলো একটা কি কালার নিতে পারো, যে হালকা কমলা আছে না, হালকা কমলা কালার গুলো নিবা একটা। ওইটা দিয়ে তুমি কি করবা, ধরো আমি তোমাকে এক্সাম নিব বা প্লাস হচ্ছে তুমি বিভিন্ন জায়গায় এক্সাম দিবা, তোমার যেই লাইন গুলা ভুল যাচ্ছে ভাই, তুমি এক্সট্রা ভুলের খাতা বানাইতে যাও না, তুমি হচ্ছে ওই লাইন গুলা কি করবা এই হাইলাইটার দিয়ে বইয়ে দাগায় রাখবা। ওকে। এই হচ্ছে হলো কিভাবে পড়বা। দেন তুমি আমার আচ্ছা ফার্স্ট অফ অল তুমি দাগানো বই আমার নোট পড়বা, নোট ভালো করে পড়বা, পড়ার পরে মেন বই পড়বা, তোমার মেন বই ইজি লাগবে।
এবং আমি প্রত্যেকটা অধ্যায় শেষে তোমাকে সিকিউ এর অংশগুলা বলবো, সিকিউ এর অংশগুলো তোমাকে আমি বলে দিব। ওকে, এই অংশগুলো তুমি যাতে রিটেনে গিয়ে লিখতে পারো ওইভাবে প্রস্তুতি প্রস্তুত করবা, রিটেনে গিয়ে যাতে তুমি ঠিক মতো লিখতে পারো। ওকে, এখন আর বাকি যেগুলা এগুলো হচ্ছে তোমার এমসিকিউ। এখন আমি তোমাকে এইচএসসি স্ট্যান্ডার্ড এমসিকিউ পড়াবো। আমি বলে কি কি পড়াবো, তোমার এইচএসসি এমসিকিউ তোমার এটাতে কমপ্লিট হবে, তোমার ভার্সিটি এমসিকিউ, সকল ধরনের ভার্সিটির এমসিকিউ এটাতে কমপ্লিট হবে, তোমার মেডিকেল এমসিকিউ কমপ্লিট হবে। তোমরা জানো মেডিকেলে হচ্ছিল এক্সট্রা রাইটারের বই থেকে কিছু কিছু প্রশ্ন আসে, আমি ট্রাই করব এক্সট্রা রাইটারের যে গুরুত্বপূর্ণ ইনফোগুলা তোমাদের নোটে তুলে দিতে। এখন তোমরা যে দেখবা যে যে ইনফোগুলা মেইন বইয়ে নাই, আমি বলে দিব যে এটা এক্সট্রা ইনফো, এটা এক্সট্রা ইনফো। ওই এক্সট্রা ইনফো গুলা তুমি কি করবা, এই এক্সট্রা ইনফো গুলা তুমি তোমার বইয়ের দেখবা অনেক সাদা জায়গা আছে, ধরো এটা একটা পেজ, ধরো আমরা ধরলাম এটা একটা পেজ, এটার মধ্যে ধরো এরকম এরকম লেখা, এরকম লেখা, দেন এরকম এরকম এরকম, দেন ধরো এটা বক্স দেওয়া। এখন তো তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কিন্তু বইয়ে পর্যাপ্ত স্পেস আছে। এই যে দেখো স্পেস, এই যে স্পেস, এই যে উপরে স্পেস, সাইডে স্পেস, এই স্পেস গুলো তুমি এক্সট্রা ইনফো গুলা লিখবা। দেখলা কি তুমি এনে লেখলে তোমার যে হাতের লেখা কি খুব খারাপ হইতেছে, বা হাতের লেখা খারাপ, বইটা সৌন্দর্য নষ্ট হইতেছে, তখন তুমি কি করবা, স্টিকি নোট ইউজ করবা। স্টিকি নোটের মধ্যে ওই ইনফোটা লিখে ওই পৃষ্ঠার উপরে জুড়ে দিবা, যেই পৃষ্ঠায় এই বিষয়ে কথা আছে। এখন পেলে তোমার কি হবে, তাহলে তুমি যখন নেক্সট টাইম পড়তে যাবা, তোমার তিনটা রাইটারের বই পড়ার সময় পাবা না, একটা রাইটারের বই যাতে কমপ্লিট থাকে, তাহলে বইটা যাতে এরকম থাকে। ওকে, তুমি বইয়ে লাগাবা। এখন কথা হচ্ছে তাহলে তোমার এডমিশন টাইমে গিয়ে নতুন করে এক্সট্রা রাইটারের বই কিনা লাগবে না, আমি বেশিরভাগ এক্সট্রা রাইটারের ইনফো তোমার এভাবে তোমাদের দিব, তোমরা বইয়ে জোড়া লাগাই নিবা। ওকে, এইগুলা প্রথম প্রথম এক্সট্রা রাইটারের ইনফো গুলো যদি মনে না থাকে এত প্রেশার নিবা না, মোটামুটি মনে রাখার চেষ্টা করবে, দেখবে আস্তে আস্তে পড়তে পড়তে চোখ বুলাইতে বুলাইতে মুখস্থ হয়ে গেছে। আরেকটা জিনিস, যখন তুমি বায়োলজি পড়বা তখন একটা জিনিস তুমি খুব ফেস করবা যে বায়োলজি ভুলে যাচ্ছ। আমি দেখবা তোমাকে এত ছন্দ গল্প ট্রিক্স দিয়ে পড়াচ্ছি, তুমি ছন্দও ভুলে যাও, গল্পও ভুলে যাও। এখন এটার উপায়টা কি, আমি তোমাকে চেষ্টা করব, তুমি ধরো একটা অধ্যায় তুমি কয়বার পড়বা, একটি চ্যাপ্টার, দেখো আমি তোমাকে বুঝাই। তুমি যদি প্রাইভেট কলেজে পড়ো বা তুমি যদি সরকারি কলেজে পড়ো, ওইটার রেসপন্সিবিলিটি আমি নিব, সমস্যা নেই, তোমাদের এক্সামের ব্যবস্থা আমি করব। তুমি একটা চ্যাপ্টার কখন কয়বার পড়বা, এক আমি যখন পড়াবো তুমি আমার সাথে পড়বা, দেন আমি যখন এক্সাম নিব তখন আমার সাথে পড়বা। ওকে, তারপরে যখন দুইটা বা তিনটা তোমার ক্লাস, দুইটা বা তিনটা চ্যাপ্টার হবে, তখন আমি তোমার একটা মেগা এক্সাম নিব। ওকে, তখন তোমার আরেকবার পড়া হইতেছে, তাহলে তোমার আলটিমেটলি কয়বার পড়া হইতেছে, একটা চ্যাপ্টার নর্মালি তোমার তিনবার পড়া হইতেছে। ওকে, এই তিনবার পড়ার পরে আশা করি তোমরা বলবা না, দেন তোমরা কলেজের পরীক্ষা দেওয়ার সময় একবার পড়বা, এই সময় পড়বা, হয়ে যাবে। যারা প্রাইভেট কলেজে আছো তারা দেখবা কি যে অনেক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের বায়োলজি নিয়ে প্যারা নাই। তোমরা আমার এনে তিনবার বইটা শেষ করার পর তোমাদের সেমিস্টারেও দেখবা এত প্যারা নেওয়া লাগতেছে না, তোমাদের মান্থলিতেও বায়োলজি নিয়ে কোনো প্যারা নাই। ওকে, এই তোমাদের এই কমপ্লিট একটা আইডিয়া। এখন কথা তোমরা যদি সরকারি কলেজে পড়ো, তোমরা তো কলেজে এক্সাম দিবা না, তখন কি হবে, এই দেখো একটা আমরা একটা এনে যে তিনবার করে পড়তেছো ভাই, ওইটাই তোমার জন্য না, আর দরকার নাই। তারপর আমরা প্রত্যেক মান্থ শেষে, কি বললাম, এই মেগা এক্সাম হবে তোমার দুইটা তিনটা অধ্যায় করে, অধ্যায় করে। ওকে, আর প্রতি মাসে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে আমি তোমাদের এই এক্সামটা নিব, এই যে প্রত্যেকটা অধ্যায় শেষে এক্সাম নিব, ওইটার মধ্যে আমি টপ 10 জনকে প্রাইজ মানি দিব। কয়জনকে? টপ 10 জনকে প্রাইজ মানি আমি দিব। ওকে, প্রাইজ মানি নগদ হ্যান্ড ক্যাশ টাকা। আর এই মেগা এক্সামের আমি টপ 5 জনকে দিব। কতজন? টপ 5 জনকে প্রাইজ মানি দিব। ওকে, তোমাদেরকে মোটিভেট করার জন্য আমার যদি পকেট খালিও হয় আমি ওইটাতে মানে কার্পণ্য করব না। দেন আরেকটা আরো কিন্তু বাকি আছে, আমার কাছে নর্মালি যারা পড়ে, বুঝছো, ওদেরকে আমি যখন পড়াইছি, আমারে আমাকে যত টাকা দিত তার থেকে বেশি টাকা ওরা আমার কাছ থেকে নিয়ে নিত। তো তোমাদেরকে ওই সুযোগটা নেওয়া লাগবে। ওই সুযোগটা নিলে দেখবা তোমরা আমার থেকে, মনে করো আমার দিতেছো ধরো 500 টাকা, আমার কাছ থেকে নিতেছো 1500 টাকা, এরকম প্রফিটেবল হবা। এবং যেটা মাস্ট কথা, প্রত্যেক মাসে আমরা একটা মান্থলি এমসিকিউ এক্সাম নিব। কি নিব? মান্থলি এমসিকিউ এক্সাম। এই মান্থলি এমসিকিউ এক্সামে আমরা কি করব, এই নিয়ে তোমার 50টা
এমসিকিউ থাকবে। ওকে, যেটা সময় থাকবে 30 মিনিট, কি থাকবে 30 মিনিট। এখন এটার উদ্দেশ্য কি? তুমি দেখো তোমার হচ্ছিল মেডিকেলে যখন আমরা পরীক্ষা দিই 100টা এমসিকিউ আমরা তোমার হচ্ছিল 60 মিনিটে দিই। ওইটার জন্য তোমাকে আমরা শুরু থেকেই প্রিপেয়ার করে তুলবো। আর এই 50টা এমসিকিউ এর মানে কিরকম স্ট্যান্ডার্ড হবে, এটা হবে ফুল মেডিকেল এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড। যেহেতু ইঞ্জিনিয়ারিং এ বায়োলজি নাই, মেডিকেল এবং হচ্ছিল ভার্সিটি স্ট্যান্ডার্ড। এখন কথা হচ্ছে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট, আমি কি করব? এখন দেখো ভাই তুমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স, তুমি তো এমন শিওর না যে তোমার বইয়ের আসতেছে বা বইয়ের তোমার আইসা গেছে। তুমি হচ্ছে যদি এরকম ভাবে বায়োলজিটা নিজের আগায় রাখো, তোমার এডমিশন টাইমে গিয়ে বায়োলজি পড়া লাগবে না, ওটা এনশিওর আমি করব। দেখবা তোমার বইয়ের পরীক্ষার আগে অনেকগুলা ভার্সিটি পরীক্ষা দেওয়া লাগে। ওই ভার্সিটিতে যখন তুমি তোমার সিটটা এনশিওর করে ফেলবা, বায়োলজি দাগানোই লাগে, বায়োলজি প্রশ্নটা ভার্সিটিতে সবচেয়ে সহজ হয়। তুমি যদি বায়োলজি ভুলেও না দাগাও, বাংলা টাংলা দাগাও, তোমার চান্স হবে না, ওইটার গ্যারেন্টি আমি দিব। তোমার ভার্সিটিতে বায়োলজি হচ্ছিল মেইন হাতিয়ার নাম্বার তোলা। তুমি ভার্সিটিতে যদি তোমার চান্স থাকে, তুমি যদি সিকিউর থাকো যে না আমার তো ভরসা আছে যে আমি তো এইগুলাতে টপ করছি। তুমি দেখবা একটা জিনিস, যে টপ করে সে সব জায়গাতেই টপ করে, কারণ কি? যখন সে এক জায়গায় টপ করে তখন তার মধ্যে সেই কনফিডেন্সটা বিল্ড আপ হয়। এই জন্য তোমাদের ভার্সিটিটা একটা সিট দরকার হইলে তোমরা ধরো এই বই ইঞ্জিনিয়ারিং এ গিয়ে তোমরা টপ করতে পারবা। ওকে, আচ্ছা আমরা মোটামুটি এটা মানে একটা প্রাথমিক আলোচনা করলাম। আমি প্রত্যেক ক্লাসে শেষে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব। আমরা আগামী ক্লাস থেকে লাইভ ক্লাস করব। এখন আমি হচ্ছিল ক্লাসে প্রবেশ করব। আজকে আমাদের লেকচার 1। ওকে, এই যে এখান থেকে তোমার লেখা শুরু হবে, তুমি আমার সাথে আমি যা লিখবো, আমি একটা ডট দিলে তুমি ওই ডটটাও লিখবা। লেকচার 1, আমাদের চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছিল সেল ডিভিশন। আচ্ছা আমার হাতের লেখা একটু খারাপ, তোমরা একটু মানায় নিও। ওকে, সেল ডিভিশন। ওকে, আচ্ছা নর্মালি আমি তোমাকে অনেক বক্স টক্স দিব, ওইগুলো তোমার ছিল থাকবে, মানে তোমার বইয়ে থাকবে না, ওইগুলো ছিল স্টিকি নোটে লিখে তুমি ছিল বইয়ে লাগায় নিবা। ওকে, আচ্ছা ফার্স্ট অফ অল তোমরা বলো যে কোষ কি? কোষ জিনিসটা কি? কোষ জিনিসটা হচ্ছে বেসিক বেসিক স্ট্রাকচারাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল অর্গানস। মানে কি? আমি ইংলিশে লিখলাম। এটা ছিল বেসিক মানে কি মৌলিক, মূল, স্ট্রাকচারাল গাঠনিক, এবং ফাংশনাল যে তোমার ছিল কি বলা যায় এটা, মানে কাজ এবং গঠনের। ফাংশনাল বলতে আমরা বুঝি যে কাজগুলো আছে, আর স্ট্রাকচারাল বলতে গঠন। মানে মূল যে বেসিকটা আছে, যে মূল যে ইউনিট একক, মানে কি প্রত্যেকটা অঙ্গ বা প্রত্যেকটা ছিল টিস্যু গঠনের যে গঠন এবং কাজের যে একক, ওইটাকে আমরা কি বলতেছি? কোষ। ওইটাকে আমরা কি বলতেছি? কোষ। এখন কোষের সংজ্ঞা কি তোমার এই চ্যাপ্টারে না, কোষের সংজ্ঞা ছিল প্রথম চ্যাপ্টারে। কোষের সংজ্ঞাটা তুমি 9-10 খুব সুন্দরভাবে পড়ে আসছো। সেই সংজ্ঞাটা দিছিল লুই এবং সিকেবিজ। কে দিছিল? লুই এবং সিকেবিজ। মনে পড়ছে কিছু? দাও, লুই ও সিকেবিজ কি বলছিল? কে? লুই লুই ও সিকে বিজ। তোমরা বাংলায় লিখতে পারবা লুই ও সিকে বিজ কি বলছিল। দেখো তোমরা এটা মনে রাখতে গেলে তিনটা কিওয়ার্ড মনে রাখবা। কি মনে রাখবা? তিনটা কিওয়ার্ড। একটা হচ্ছে হলো কোষের জৈবিক ক্রিয়াকলাপের একক। জৈবিক ক্রিয়াকলাপের একক। ওকে, জৈবিক ক্রিয়াকলাপের একক। অর্ধবেদ্য অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। এন্ড লাস্ট যেটা হচ্ছে সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে অক্ষম, সক্ষম। মানে তার কোনো সজীব মাধ্যম লাগতেছে না, সে আত্মপ্রজনন করতে পারতেছে স্বতন্ত্রভাবে, আত্মপ্রজননে কি সক্ষম। তাহলে আমরা কয়টা কিওয়ার্ড বললাম? বললাম যে জীবজ ক্রিয়াকলাপের একক বা জৈবিক ক্রিয়াকলাপের একক কি দ্বারা পরিবেষ্টিত? একটা অর্ধবৃত্ত ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এন্ড সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। ওই জিনিসটাকে কি বলা হয়? কোষ বলা হয়। এখন তুমি কোষের সংজ্ঞাটা আসলে কি দিবা? কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের
ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। কি বললাম? জীবজ ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। আমি আবার জিনিসটা ক্লিয়ার করি, এখনই আমার সাথে মুখস্থ করো। তিনটা কিওয়ার্ড, এক হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক। কি বললাম? জৈবিক ক্রিয়াকলাপের একক। তোমরা আমার সাথে সাথে বলো। এক, জৈবিক ক্রিয়াকলাপের একক। দুই, অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। তিন, সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। আবার, জীবজ ক্রিয়াকলাপের একক, অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। আমার সাথে সাথে আরেকবার বলো। জৈবিক ক্রিয়াকলাপের একক, অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এন্ড সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। এখন নিজে নিজে শব্দ সংখ্যা বলো। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। এত বড় সংজ্ঞাটা আসতে দিয়ে আসবা, কারণ কোষের সংজ্ঞা আসলে এটা কি তোমার এত বড় সংজ্ঞা লাগে না, তুমি ছোট সংজ্ঞা দিতে পারবা। আমি যেটা তোমার ছিল ইংলিশে যেটা লিখলাম ওই জিনিসটা লিখে আসলে তোমার নাম্বার দিবে। কিন্তু তুমি যদি এই ক নাম্বারের যে এইটা খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা দিয়ে আসো, তাহলে স্যারের কাছে মানে তোমার একটা ভালো মানে আইডেন্টিটি তৈরি হবে। না, ছেলেটা তো আসলে ভালো, কারণ তোমার তো পরীক্ষার হলে স্যার চিনতেছে না, তো খার কথা দেখতেছে, তখন স্যারে কি করে এই কর উপর ডিপেন্ড করে গ ঘ নাম্বারটা দিবে। ওকে, আচ্ছা আমরা এতটুকু বুঝলাম কোষ। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে যে এই কোষ যে সৃষ্টি হইতেছে, এই কোষের আসলে প্রথমে কোষটা তো সৃষ্টি হয়, তারপরে তার আলটিমেটলি লক্ষ্য কি? কোষটা সৃষ্টি হয়, দেন কোষটা ছোট বৃদ্ধি পায়, দেন এটা কি হয়? কোষটা পরিপক্ক হলে বিভাজিত হবে, নাকি? বিভাজিত হয়। এখন কথা হচ্ছে কোষ বিভাজন কি? যে প্রক্রিয়ায় কোষের বিভাজন মানে কোষের যে একটা কোষ থেকে দুইটা বা চারটা কোষ হয় ওইটাকেই কোষ বিভাজন বলে। তাহলে তোমার যদি পরীক্ষায় আসে কোষ বিভাজন কি, তুমি বলবা যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে যে প্রক্রিয়ায় একটি কোষ হতে কয়টা কোষ? দুইটা বা চারটা কোষ তৈরি হয় তাকেই কি বলা হয়? কোষ বিভাজন। এখন কথা হচ্ছে কোষ বিভাজন কত প্রকার ভাইয়া? কোষ বিভাজন তিন প্রকার। কয় প্রকার বললাম? কোষ বিভাজন তিন প্রকার। ওকে, কোষ বিভাজন তিন প্রকার। ও আরেকটা কথা আমি একটু মাঝে বলিনি, আমাদের যে নোট শেয়ারিং কন্টেস্ট আমি বলছিলাম টপ 5 জনকে আমি প্রাইজ মানি দিব, এটা কি তোমাদের কাজ হচ্ছে হলো এই যে আমি লেকচারের কথা লেখার পর থেকে যা লেখছি সব তোমরা লিখবা। সব লেখার পরে প্রত্যেকটা পেজের ছবি তুলবা। তোলার পরে তুমি ফেসবুকে যে আমার যে গ্রুপটা আছে যে মেডিমেটিক্স গ্রুপ, মেডিমেটিক্স বাই সৌরভ ডিএমসি, এই যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে গিয়ে তুমি পোস্ট করবা। তুমি চাইলে তোমার পরিচয় গোপন রাখতে, পরিচয় গোপন রাখলে তো আমরা আসলে বুঝবো না যে কে, পরিচয় গোপন রাখার দরকার নেই, পরিচয় দিয়েই করবা, আর সমস্যা নাই। তুমি ক্যাপশন কি দিবা? ক্যাপশন দিবা কোষ ও কোষের কোষ বিভাজন অধ্যায় ছিল কোষ বিভাজন লেকচার 1, লেকচার 1 ইনস্ট্রাক্টর। তুমি চাইলে আমাকে মেনশন দিতে পারো বা তুমি লিখতে পারো ডাইরেক্ট সৌরভ ভাই। ওকে, তুমি যদি এতটুকু লিখো তাহলে তুমি আসলে অ্যাপ্রুভাল হবা। এন্ড যেটা মেইন কথা, তুমি একটা হ্যাশট্যাগ দিবা মেডিমেটিক্স। সেটা আমি জিনিসটা ক্লিয়ার করি। তোমার হচ্ছে তুমি এই যে ক্যাপশনটা দিবা কোষ বিভাজন লেকচার 1 ইনস্ট্রাক্টর সৌরভ ভাই, এন্ড একটা তুমি হ্যাশট্যাগ ইউজ করবা। হ্যাশট্যাগটা হচ্ছে ভাই হ্যাশট্যাগ মেডি। আচ্ছা আমি বলি, আমি তোমাদের নোট শেয়ারিং এর ক্ষেত্রে তুমি কি ক্যাপশন দিবা ওইটা আমি গ্রুপে লিখে দিব না, ওইটা অনুযায়ী তোমরা দিয়ে দিও, এনে দিয়া তোমরা বুঝবা না, আমি গ্রুপে দিব, তোমরা কপি করে এটা পেস্ট করে দিবা। এখন তাহলে তোমরা এসব লেখার কিন্তু দরকার নেই, এগুলো কিন্তু আমাদের মূল লেকচারের অংশ না, এগুলো আবার তোমাদের নোট শেয়ারিং এর মধ্যে দিয়ে দিও না। ওকে, আচ্ছা তোমার এতটুক নাই, এটা ছিল এভাবে লিখলাম। এখন কথা হচ্ছে আমরা জেনেছিলাম যে কোষ বিভাজন কত প্রকার। ভাইয়ারা তোমরা মনে করো তো কোষ বিভাজন কত প্রকার, কারো মনে আছে? কোষ বিভাজন হচ্ছে আলটিমেটলি 3 প্রকার। কোষ বিভাজন কত প্রকার? 3 প্রকার। ওকে, কোষ বিভাজন 3 প্রকার। কি কি কোষ বিভাজন হচ্ছে? এক হচ্ছে এটা এমাইটোসিস,
অ্যামাইটোসিস, 2 হচ্ছে মাইটোসিস, 3 হচ্ছে মিওসিস। ওকে, অ্যামাইটোসিস, মাইটোসিস এন্ড মিওসিস। এখন কথা হচ্ছে ভাইয়া, অ্যামাইটোসিস জিনিসটা আসলে কি? অ্যামাইটোসিস জিনিসটা হচ্ছে কি, আমি তোমাকে জিনিসটাকে ফার্স্ট অফ অল আমি তোমাকে অ্যামাইটোসিসটা বোঝাই, দেন আমি তোমাকে লিখিয়ে দিই। আচ্ছা, এখন কথা ছিল অ্যামাইটোসিস জিনিসটা আসলে কি। নরমালি অ্যামাইটোসিসটা দেখা যায় কোথায় জানো? অ্যামাইটোসিসটা দেখা যায় নিম্ন শ্রেণীর জীবে। নিম্ন শ্রেণীর কি জীব আছে, ধরো যেগুলা এক কোষী জীব, ওইগুলাতে দেখা যায়। যেমন হচ্ছিল ইস্ট এমিবা, মানে তোমার হচ্ছিল আর কি, আর এই দুইটা মনে রাখলে হবে, প্রভৃতি এক কোষী জীবে। এটা নর্মালি ছিল এক কোষী জীবে হয়, ইস্ট এমিবা এবং হচ্ছিল প্রভৃতি এক কোষী জীবে হয়ে থাকে অ্যামাইটোসিস জিনিসটা। এখন কথা হচ্ছে ভাইয়া, অ্যামাইটোসিস জিনিসটা তো আমি বুঝলাম কইনে হয়, এখন অ্যামাইটোসিস জিনিসটা আসলে কি? প্রথমে একটা মাতৃকোষ, এটা কি, এটা ছিল এটা মাতৃকোষ। এই মাতৃকোষের মধ্যে আমি একটা নিউক্লিয়াস আঁকলাম। কি আঁকলাম? নিউক্লিয়াস। তুমি এই নিউক্লিয়াসটা একটু ঘন করে দিবা, এটার মধ্যে যে ডট ডটটা একটু ঘন দিবা, আর এটার মধ্যে ডট ডটটা হালকা হালকা দিবা। ওকে, এটা মিন করে এটা সাইটোপ্লাজম, আর ঘনটা মিন করে এটা নিউক্লিয়াস। দেন কি হবে? দেন এই নিউক্লিয়াসটা তোমার সাইজে একটু বড় হবে, বা মাঝ বরাবর, সরি এই পুরা কোষটা মাঝ বরাবর খাঁজের সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? মাঝ বরাবর খাঁজ। কি বললাম? মাঝ বরাবর খাঁজের সৃষ্টি হবে। দেখো আমি আঁকতেছি, বেশি বড় আঁকা ফেলছি, একটু ছোট, পরের স্টেপে গিয়ে এমন বড় হবে। বুঝছো? এটা আঁকার পরে তুমি আসলে ভিতরে যে সার্কেলটা, এটাও একটু এরকম ভাবে আঁকা দিবা। তারপরে এনে একটা টান দিয়া এনে একটা দিবা। আমি যেভাবে দিছি হুবহু দিবা। তোমার যদি অ্যামাইটোসিস খ নাম্বারে আসে তখন তুমি চিত্রটা ইউজ করবা। দেন তুমি কি করবা, দেখো ভিতরে যে নিউক্লিয়াসটা বিভাজন হইতেছে না, খেয়াল করো যে ভিতরের দিকে যে নিউক্লিয়াসটা, এটা কি বিভাজিত হওয়ার চেষ্টা করতেছে। দেন এটা কি হয়ে যাবে? নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাবে। এখন নিউক্লিয়াসটা পুরোপুরি বিভাজিত হবে। এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস। ওকে, এখন কথা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা বিভাজিত হয় নাই। এখন নিউক্লিয়ার মেমব্রেনটা বিভাজিত হয়ে দুইটা কোষ হয়ে যাবে, আর এই মাঝ বরাবর খাঁজটাও শেষ হয়ে যাবে। এটা সবটাই এরকম দিয়া দিবা, ভিতরে ডট ডট গুলা তোমরা সবগুলাকে দিয়া দিবা। এখন ভাইয়া তুমি আমাকে একটা কথা বলো, তোমার পরীক্ষায় আসলে অ্যামাইটোসিসের সংজ্ঞা কি? এখন তুমি তো ভাইয়া অ্যামাইটোসিসের সংজ্ঞা আমি তোমাকে পড়াই, দেখো অ্যামাইটোসিসের সংজ্ঞা আমি তোমাকে অলরেডি পড়াইয়া ফেলছি। তো তোমরা বলো, আমরা কি এখানে কোনো জটিল কোনো মাধ্যম ইউজ করছি, জটিল কোনো পর্যায়ে ইউজ করছি, যে নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের বিভাজন মানে ভাঙতেছে, ক্রোমোজোম পাস হইতেছে, বা আদার্স কোনো কিছু ব্যবহার করছি? জটিল কিছু না, সহজ সিম্পল ভাষা ব্যবহার করছি, যে একটা নিউক্লিয়াস কি হয়, মাঝ বরাবর খাঁজের সৃষ্টি হয়ে দুইটা নিউক্লিয়াস হয়ে যেতেছে, এই জিনিসটাই কি অ্যামাইটোসিস। ওকে, তা তুমি সংজ্ঞাটা কিভাবে দিবা? তুমি দিবা যে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় তুমি চাইলে চিত্রটা তোমার হচ্ছে এরকমও লিখতে পারো, মানে এরকম ভাবেও লিখতে পারো চিত্রটা। আর আমি তোমাকে এভাবে দিছি, তুমি পরীক্ষার হলে চিত্রটা এইভাবে দিয়ে আসবা, এরকম, এরকম, তারপরে এনে দুইটা দিবা, এরকম ভাবে দিবা। তোমরা আসলে নিচে নিচে লেখার দরকার নাই, আমি তোমাদেরকে তিনটা একসাথে বোঝাবো তো মেইন বেসিকটা, এই জন্য তোমাদের তিনটা একসাথে লিখছি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যম ছাড়াই, কোনো জটিল মাধ্যম ছাড়াই, দেখো আমরা কোনো জটিল মাধ্যম ইউজ করি নাই, জটিল মাধ্যম ছাড়াই সরাসরি দুইটা বিভাজন হয়ে গেছে, সরাসরি বিভাজন হয়েছে না, আমরা কোনো ধাপ বললাম না, কিছু না, সরাসরি বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করে। সরাসরি বিভক্ত হয়ে কি সৃষ্টি করে? দুটি অপত্য কোষ সৃষ্টি করে। বুঝেছি আমরা? আচ্ছা, সরি, দুটি অপত্য কোষ সৃষ্টি করে। ক্লিয়ার? এইটাই হচ্ছিল অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি? কোনো প্রকার জটিল মাধ্যম ছাড়া সরাসরি বিভক্ত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করতেছে, ওইটাই হচ্ছে অ্যামাইটোসিস। আশা করি ভাইয়ার আর ভুল যাবে না। আচ্ছা, এখন দেখো, তুমি কি একটা জিনিস দাও তো, এই যে
ডাইরেক্ট তোমার এটা থেকে এটা ডাইরেক্ট হইতেছে, এনে প্রত্যক্ষভাবে কাজটা কি করতেছে এই নিউক্লিয়াসটাই, এনে কি কেউ বাইরে থেকে কাজ করতেছে? তো তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তোমরা আসলে পরীক্ষাটা দিলা, পরীক্ষা দিয়ে বায়োলজিতে ভালো করলা, তো এটার ভূমিকাটা কার, মানে প্রত্যক্ষ ভূমিকা কার? এই যে তোমরা বায়োলজিতে ভালো করলা, তোমার, অবশ্যই তোমার, তুমি প্রত্যক্ষভাবে লিখে দিয়ে আসো, দ্যাটস ওয়াই তোমার ভূমিকা। এখন যদি বলে যে পরোক্ষ ভূমিকা কার, তুমি তোমার টিচারের নাম বলবা বা আমার নাম বলবা, কেন? কারণ আমি তোমাকে পড়াইছি, পরোক্ষভাবে তো ভূমিকাটা আমার, কিন্তু প্রত্যক্ষ ভূমিকাটা কার, তোমার। তাহলে এনে কোনো পরোক্ষ কোনো ফ্যাক্টর আছে যে বাইরে থেকে তারা কোনো হেল্প করতেছে বা কাজ করতেছে? উত্তর হচ্ছে না। এজন্য যেহেতু কোনো পরোক্ষ কোনো ফ্যাক্টর নাই, এজন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বলে? এজন্য একে বলে, একে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলে। প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। হ্যাঁ, কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। ক্লিয়ার? আশা করি ভাইয়েরা আমরা বুঝছি। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছিল অ্যামাইটোসিস আমরা মোটামুটি বুঝছি। এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছিল ব্যাকটেরিয়া দ্বিবিভাজনের সাথে অনেকটা সিমিলার। এখন ভাইয়া, ব্যাকটেরিয়া দ্বিবিভাজন কি? ব্যাকটেরিয়া দ্বিবিভাজনটাও মানে নর্মালি আমরা যে প্রসেসটা দেখলাম এরকমই, তোমাদের এটা ব্যাকটেরিয়া অণুজীব অধ্যায়ে গিয়ে পড়বা বিস্তারিত, খুব সুন্দরভাবে বুঝাই দিব। একটা ছন্দ বলবো, দেখবা পুরো মুখস্থ হয়ে গেছে। ওই ব্যাকটেরিয়া দ্বিবিভাজন আমরা পরে পড়বো, প্যারা নেওয়ার কিছু নাই। তুমি একটা জিনিস মনে রাখো যে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনের সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, তাহলে আসলে আমাদের অ্যামাইটোসিস সম্পর্কে আর কিছু জানা লাগবে না। তোমরা আরেকটা জিনিস জানতে পারো যে উন্নত যে কোষ বিভাজনটা, এটার মূলত ধারণা সৃষ্টি অ্যামাইটোসিস থেকেই। অ্যামাইটোসিস থেকেই আসছে মাইটোসিসের ধারণা, মাইটোসিস থেকে আসে মিয়োসিসের ধারণা। এই আর কি প্রসেসটা। এখন কথা হচ্ছে, তোমাদের যে আমি বললাম যে কই কই দেখা যায়, এটা তুমি বুঝছো। এখন আমি তোমাকে একটা এক্সট্রা ইনফো দিব, যেটা তোমার মেডিকেল যারা প্রিপারেশন নিবা তারা হচ্ছিল বইয়ে লিখে রাখবা, বাকিরা হচ্ছিল ভার্সিটির জন্য লিখে রাখতে পারো। তোমরা যদি মনে করো যে এক্সট্রা ইনফো পড়বো না, পড়ার দরকার নাই। এইটা আরো কিছু জায়গায় দেখা যায়, যেমন হচ্ছিল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ পর্দা। ভ্রূণ পর্দা, ভ্রূণ জিনিসটা কি? আমরা হচ্ছিল মায়ের পেটে যে প্রাথমিক যে অবস্থাটা, প্রাথমিকভাবে আমরা যেটা থাকি ওইটা হচ্ছিল ভ্রূণ বলা হয়। মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ পর্দা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রাণীর কি? ভ্রূণ পর্দা। ওকে, ভ্রূণ পর্দা আর কি? আর হচ্ছে এলো মাছের ডিমের প্রারম্ভিক পর্যায় ও মাছের ডিমের প্রারম্ভিক পর্যায়, এটা দেখা যায় এই কোষ বিভাজন। তাহলে আমাদের মাইটোসিস শেষ। ওকে ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে হলো আমরা যাব মাইটোসিস। আমরা অ্যামাইটোসিস শেষ করলাম, এখন মাইটোসিসে যাব। কই যাব? মাইটোসিসে যাব। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মাইটোসিস জিনিসটা আসলে কি? মাইটোসিসে আসলে কি হয়? দেখো, মাইটোসিস আমরা বিস্তারিত পড়বো, এখন আমরা প্রাথমিক ধারণা নিব। মাইটোসিস হচ্ছে হলো একটা কোষ, একটা কোষ থেকে হবে দুইটা কোষ। ওকে। মাইটোসিসটা হয় দেহ কোষে। কই হয়? দেহ কোষে। আচ্ছা, তোমাদের আমি আরেকটা জিনিস বুঝাই, দাঁড়াও। এখন কথা হচ্ছে তোমাদের হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সম্পর্কে মনে হয় কোনো আইডিয়া নাই। আমি তোমাদেরকে বলি, তোমার হচ্ছিল হ্যাপ্লয়েড জিনিসটা কি আর হচ্ছিল ডিপ্লয়েড জিনিসটা কি। অনেকে নাহলে প্রশ্ন করবে যে ভাই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যে হঠাৎ করে বলতেছেন, আসমান থেকে কি পড়লো নাকি? তো হ্যাপ্লয়েড কে প্রকাশ করা হয় এন দ্বারা, ডিপ্লয়েড কে প্রকাশ করা হয় টু এন দ্বারা। ওকে। হ্যাপ্লয়েড হচ্ছিল এক সেট ক্রোমোজোম, আর ডিপ্লয়েড বোঝা হচ্ছে দুই সেট ক্রোমোজোম। এখন তোমরা কি জানো মানুষের ক্রোমোজোম কয় জোড়া? মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। মানুষের ক্রোমোজোম কি 23 জোড়া বলছি না? এই আচ্ছা, তুমি এনে বলো আমরা টু কেন দিলাম, এই টু ইন টু এন কেন দিলাম? এই টু মিন করতেছে জোড়ায় জোড়ায় আছে। ওকে। মানুষের ক্রোমোজোম হচ্ছে হলো 23 জোড়া। তাহলে মানুষের ক্ষেত্রে এন এর সংখ্যা কত? 23। তাহলে মানুষ কোন ধরনের প্রাণী? ডিপ্লয়েড প্রাণী। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। এই যে আমরা জোড়া বললাম না, এই জন্য হচ্ছে এটা কি? ডিপ্লয়েড। ওকে। এখন তোমরা হয়তো জানো যে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে এই 23 জোড়া ক্রোমোজোম আছে। দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকটা কোষে কি, মানুষের প্রত্যেকটা কোষকে আমরা কি দেহ কোষ বলতে পারি না, যে দেহ গঠন করতেছে। মানুষের সকল দেহ কোষই ডিপ্লয়েড। ওকে। আর হচ্ছে তাহলে হ্যাপ্লয়েড কোনগুলা ভাইয়া? এখন দেখো, মানে আমাদের যে প্রোডাকশনটা কিভাবে হইতেছে, দেখো আমাদের প্রোডাকশনটা কিভাবে হয়। এই আছে হলো পুরুষ একজন,
আর একজন আছে কি নারী। এই পুরুষের থেকে আসতেছে কি শুক্রাণু বা স্পার্ম, নাকি এই নারীর থেকে আসতেছে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি হইতেছে, শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে হইতেছে জাইগোট। কি হয়, জাইগোট। ওকে, এই শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে হয় জাইগোট। জাইগোট থেকে হয় কি ভ্রূণ। ওকে, জাইগোট থেকে হইতেছে ভ্রূণ, ভ্রূণ থেকে হইতেছে পুরাপুরি একটা মানব দেহ। ওকে। ওকে, এখন ধরো জাইগোটটা আসলে কি, তোমার একটা প্রশ্ন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন পড়াই ফেলি যে মানুষের প্রথম কোষের নাম কি, জাইগোট। তাও প্রথম গঠিত কোষ, সকল মানুষের প্রথম গঠিত কোষের নাম কি, জাইগোট। ওকে, এখন তুমি একটা জিনিস দেখো, আমাদের মানব দেহটা 2n, তাহলে ভ্রূণটা কেমন হবে ভাইয়া, তোমরাই বলো। আমরা যদি 2n হই, ভ্রূণটাও তো 2n হবে নাকি, না অন্য কিছু হবে, আর চান্সই নাই ভাই। জাইগোটটা কেমন হবে, 2n। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, এই শুক্রাণুটা যদি 2n হয়, ডিম্বাণু যদি 2n হয়, 2n মিলে তো 4n হওয়ার কথা, কিন্তু আমরা বলছি জাইগোটটা কি 2n। তাহলে দ্যাটস ওয়াই শুক্রাণুটা হবে n এবং ডিম্বাণুটা n, ওই n আর n মিলে হইছে কি 2n। তাহলে মানুষের এই শুক্রাণুকেও বলা হয় জনন কোষ, ডিম্বাণুকেও বলা হয় জনন কোষ। তাহলে মানুষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোন কোষগুলা, হ্যাপ্লয়েড হচ্ছে মানুষের জনন কোষ, যেমন হচ্ছে হলো শুক্রাণু আর ডিম্বাণু। ওকে, শুক্রাণু ও ডিম্বাণু। ওকে, শুক্রাণুকে বলা হয় স্পার্ম আর ডিম্বাণুকে বলা হয় ওভাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে আমরা ওই পার্টটাতে আবার যাই। তোমরা যদি ধরো নোট করতে গিয়ে প্রবলেম ফেস করেছো, আমি তাড়াতাড়ি লিখে ফেলছি জিনিসটা, বুঝছো, তোমরা ভিডিওটা একটু টানাইয়া দিবা, দিয়া ওই জায়গাটা থেকে নোট করবা। পাশাপাশি আমি এই স্লাইড গুলাও আমাদের ছোট গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে দেখতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে হলো এতটুকু তো আমরা আশা করি ক্লিয়ার যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। দেহকোষ যদি হয়ে থাকে, দেহকোষটা যদি, এটা যদি আমরা একটা দেহকোষ ধরি, তাহলে এটা কি হবে 2n না। তাহলে দেহকোষে গঠিত হয়। এখন তুমি একটা জিনিস বলো, আমাদের দেহকোষ কি আর তোমার শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, তোমার হাত থেকে শুক্রাণু প্রডিউস হয়, হ্যাঁ তোমার পা থেকে শুক্রাণু প্রডিউস হয়, না তোমার পেট থেকে হইতেছে, না, এগুলো হচ্ছে দেহকোষ, তোমার দেহকোষ কিন্তু শুক্রাণু প্রডিউস করে না। তাহলে দেহকোষ থেকে কি তৈরি হইতেছে, দেহকোষেই তৈরি হইতেছে। দ্যাটস ওয়াই দেহকোষ থেকে যেগুলো তৈরি হইতেছে ওইগুলাও কি 2n। ওকে, তাহলে এইটাতে কি হয়, দেহকোষ থেকে দেহকোষ তৈরি হয়। তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ থেকে দেহকোষ তৈরি হইতেছে, আমরা এতটুকু বুঝছি নাকি। তাহলে দেহের বৃদ্ধির জন্য দায়ী কোনটা, মাইটোসিস। তাহলে মাইটোসিসের মধ্যে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই আছিল একটা দেহকোষ, এই যে তৈরি হয়েছে দুইটা দেহকোষ, এই দেহকোষ আর এই দেহকোষ, মানে যেটা মাতৃদেহকোষ, মাতৃদেহকোষ এবং হচ্ছিল অপত্য দেহকোষ বা ডটার দেহ, আচ্ছা, অপত্য দেহকোষ, যেটাকে বলা হয় কি অপত্য দেহকোষ। মাতৃদেহকোষ আর অপত্য দেহকোষ যেটা তৈরি হয়, যা যা তৈরি হয় দেখবা, ক্রোমোজোম তৈরি হয়েছে ওইটাকে আমরা অপত্য ক্রোমোজোম, সেন্ট্রিওল তৈরি হয়েছে অপত্য সেন্ট্রিওল। মানে কোনো কিছু তৈরি হয়েছে মানে আমরা কি দিব, অপত্য জিনিসটা ইউজ করব। আর যেটা থেকে তৈরি হয়েছে ওইটার আগে আমরা মাতৃ কথাটা ইউজ করব। ওকে, তাহলে মাতৃদেহকোষ থেকে তৈরি হয়েছে অপত্য দেহকোষ, বুঝছি নাকি আমরা। আচ্ছা, মাতৃদেহকোষ থেকে তৈরি হয়েছে অপত্য দেহকোষ, দুইটাই হচ্ছে হলো সম আকৃতি ও সম গুণ সম্পন্ন। এখন সম আকৃতি আর সমগুণ সম্পন্ন যদি না হইতো, ধরো তোমার হচ্ছে অগ্নাশয় তোমার তৈরি করে ইনসুলিন, এখন দেখা গেছে অগ্নাশয়ের মধ্যে ঢুকে গেছে আমাদের হচ্ছে পাকস্থলীর কোষ, যদি সমগুণ সম্পন্ন না হয়, তাহলে একজনে তৈরি করতেছে ইনসুলিন, একজন তৈরি করতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এত কিছু বোঝার দরকার, আমি বলতেছি মানে, মানে জাস্ট চিন্তা করো যে অন্যরকম যদি হইতো, বা আমাদের হাতে ধরো কাজ একটা, ওটার মধ্যে কিছু কোষ একটা কাজ করে আর একটা কোষ একটা কাজ করে, এখন ধরো কি সমগুণ হইলো না, তো দেখা গেছে কি আমাদের যে জনন কোষের কিছু জনন কোষ আমাদের হাতে আইসা গেছে, তখন দেখা যাবে জনন আমাদের হাত থেকে স্পার্ম প্রডিউস হইতেছে বা শুক্রাণু প্রডিউস হইতেছে, জিনিসটা কি মানে হইলো না, হইলো না। দ্যাটস হচ্ছে সমগুণ সম্পন্ন হওয়া লাগবে। এবং সম আকৃতি কেন, কারণ ছিল তোমরা তোমাদের ছিল বা মাসেল বা তোমাদের অর্গান গুলা দেখো প্লেন, কিন্তু এব্রো ফেব্রো কোনো কিছু আসে না, প্লেন, দ্যাট কেন, এই সম আকৃতির জন্য। ওকে, আচ্ছা আমরা এতটুকু বুঝলাম। এখন আরেকটা জিনিস হচ্ছিল মায়োসিস। কি, মায়োসিস। আচ্ছা, তোমরা এনে আমার একটা জিনিস উত্তর দিবা, এনে বলো তো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কয়, আচ্ছা নিউ, দাঁড়াও 1 মিনিট, এই উত্তরটা তোমরা দিবা। ওকে, জিনিসটা হচ্ছে যে এটার মধ্যে আমি যে প্রসেসটা বললাম, কি বললাম, এই আসলে মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়। এখন এই প্রশ্নটা আমি তোমাদের দিলাম, আচ্ছা তোমরা মনে মনে চিন্তা করো,
ভুল হোক সঠিক হোক তোমরা চিন্তা করো একটা কি হইতে পারে, চিন্তা করলা? আচ্ছা করলে এখন আমি তোমাদেরকে বুঝে দেখো, এনে ছিল একটা নিউক্লিয়াস, এনে হয়েছে দুইটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হইতেছে আমরা চিত্রটি দেখতে পারতেছি, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে। ওকে আচ্ছা, এখন দেখো ক্রোমোজোম, ক্রোমোজোম ছিল এনে 2n নাকি, 2n ছিল না, এই যে 2n, এখন যেগুলা তৈরি হয়েছে ওইগুলাতেও আছে কি 2n, 2n, তাইলে এনে তৈরি হইলো কত n, 4n। এখন কথা হচ্ছে তুমি চিন্তা করো ভাইয়া, যে 2n থেকে হয়েছে কি 4n, যদি এটা বিভাজন না হইতো তাহলে কি সম্ভব হইতো? এখন ধরো কি হইলো, এই n আর n আছে অনেরা পৃথক হইলো, পৃথক হইলে তো তৈরি হইব একটা n আর তৈরি হইব একটা n, তাহলে একটা কোষ থেকে যদি পৃথক হয় তাহলে কি তৈরি হইব, 2n থেকে n তৈরি হয়। আমি আবার বোঝাবো, সমস্যা নাই। তুমি আবার চিন্তা করো, ধরো তোমার কাছে দুইটা কলম আছে, মানে তুমি 2n, এখন তোমার দুইটা কলম থেকে চারটা কলম হলো, তাহলে কি কলম গুলাকে কি মাঝখান দিয়ে কাটা লাগছে না? কাটা লাগছে মানে কি বিভাজিত হইছে। এখন ধরো তোমার কাছে দুইটা কলম আছে, তুমি দুইজনকে একটা একটা কলম দিলা, এখন কি তুমি কলম গুলা কাটছো? না ভাইয়া, তুমি কলম গুলো দুইটা ছিল, দুইটা পৃথক করে দুইজনের কাছে দিছো, ওইটাকে আমরা বলি ক্রোমোজোম পৃথক করা, আর এটাকে বলতেছি ক্রোমোজোম বিভাজন বা বিভক্ত হওয়া। আবার চিন্তা করো, তোমার কাছে দুইটা কলম, তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডকে, দুইটা ফ্রেন্ডকে দিবা, ওরা বললো যে আমাদেরকেও দুইটা দুইটা দিতে হবে, তখন তুমি কি চিন্তা করলা, যে দুইটা কলমেরই মাঝখান দিয়ে কাটি, কাটলে তো চারটা হয়ে গেল, তাহলে ওরে দিলাম দুইটা, ওরে দিলাম দুইটা, এই কাটলা এটাই মানে ছিল বিভাজন। আর হচ্ছে তুমি আরেকবার চিন্তা করলা যে না আমার কাছে দুইটা কলম আছে, আমি ওরে দিলাম একটা, ওরে দিলাম একটা, তাহলে তো আমরা কাটাকাটি করলাম না, ওইটা হচ্ছিল পৃথক। আশা করি বুঝছি। তাহলে এনে ক্রোমোজোম বিভাজিত হয়েছে কয়বার, একবার। আচ্ছা আমি পৃথক কথাটা কেন বললাম এখন দেখবা। দেখো, এখন হচ্ছে মিওসিসের ক্ষেত্রে, মিওসিসটা হয় জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে হয়, জনন কোষে হয় না কিন্তু, জনন মাতৃকোষে হয়ে কি তৈরি করে, জনন কোষ তৈরি করে, বুঝছো? আর এটা কিভাবে হইতেছে, এইটার প্রসেসটা হচ্ছে প্রথমে একটা কোষ, ওকে, জনন মাতৃকোষ হচ্ছে 2n, জনন মাতৃকোষটা কিরকম হয় 2n, এবং জনন কোষটা হয় n। জনন মাতৃকোষ 2n, প্রথমে এই 2n থেকে দুইটা কোষ তৈরি হবে, যেটাও কি 2n এবং 2n, ওকে, তারপরে আরো দুইটা কোষ তৈরি হবে যেটা হচ্ছিল n এবং হচ্ছিল n, আবার তৈরি হবে n, n। এখন তোমরা আমাকে বলো, যে এই যে আমরা ফার্স্ট স্টেপটা যে আঁকলাম, এই ফার্স্ট স্টেপে কি ক্রোমোজোম বিভক্ত হয়েছে নাকি বিভাজন হয়েছে? এই যে দেখো আমরা সিনারিওটা দেখতে পারতেছি, যদি 2n থেকে 2n ই থাকে ওইটাকে আমরা বলতেছি বিভক্ত, তাহলে ক্রোমোজোম এনে বিভক্ত হয়েছে। আর এনে যদি 2n থেকে যদি n হয় ওইটাকে আমরা বলতেছি কি পৃথক, তাহলে এই স্টেপে কি হয়েছে, ক্রোমোজোম পৃথক হয়েছে। তাহলে এইখানে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়েছে ভাইয়া, নিউক্লিয়াস তো আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি দুইবার বিভাজিত হয়েছে, এই হচ্ছে হলো একবার, এই যে একবার, দুইবার বিভাজিত হয়েছে। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, দুইবার। এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয় বলতো, দুইবার? না ভাইয়া, একবার। আর পৃথক হয় একবার, বিভাজিত হয় একবার, ওকে, একবার বিভাজিত। আর পৃথক কয়বার, পৃথক হয় একবার। ক্লিয়ার? এতটুকু আমরা আশা করি বুঝছি। তাহলে আমাদের এতটুকু হয়েছে। তাহলে এনে তোমাদেরকে আমার মেইন উদ্দেশ্য ছিল যে এই মায়োসিস এবং মাইটোসিস সম্পর্কে একটা মানে একটা ধারণা দেওয়া, ওইটা হচ্ছিল মেনে তোমার ধারণাটা দিছি, আমরা সামনে গিয়ে বিস্তারিত পড়বো। এখন কথা হচ্ছে তোমরা একটা জিনিস চিন্তা করো, ইকুয়েশনের নাম শুনছো? ইকুয়েশন, ইকুয়েশন মানে কি সমীকরণ না, বা সমীকরণ। এখন ইকুয়েশন বা সমীকরণ মানে কি, ধরো মাঝখানে একটা সমান চিহ্ন থাকে, লেফট হ্যান্ড সাইডে কিছু থাকবে আর রাইট হ্যান্ড সাইডে কিছু থাকে, এই দুইটার মানে কি থাকবে, সমান নাকি, ওইটাই তো আমরা ইকুয়েশন বলি। এখন দেখো ভাইয়া, আমরা যে এই মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখলাম, এনেও আছে 2n, এনেও আছে 2n, এনেও আছে 2n, তাহলে দেখো এটা যদি আমরা একটা সাইড যদি লেফট হ্যান্ড সাইড ধরি, ধরো এই সাইডটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, এটা হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা লেফট হ্যান্ড সাইডের প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা কি সমান নাকি সমান না, সমান। এই জন্যই এটাকে বলা হয় ইকুয়েশনাল কোষ বিভাজন বা সমীকরণিক কোষ বিভাজন। কারণ কি, যেহেতু মাতৃকোষের ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান, এজন্য কি বলা হয়, ইকুয়েশনাল বা সমীকরণিক, সমীকরণিক কোষ বিভাজন, বা কি বলা হয়, সমীকরণিক কোষ বিভাজন।
এতটুকু আশা করি আমরা বুঝছি। ওকে, আচ্ছা, এতটুকু যদি আমাদের ক্লিয়ার থাকে দেন আমরা চলে এখন সামনে আগাবো। এখন মায়োসিসের ক্ষেত্রে, মায়োসিসটা তাহলে কি বলে, ইকুয়েশনাল বলে নাকি সমীকরণিক না কি বলে, ওইটা আমরা খেয়াল করবো। দেখো মায়োসিসের ক্ষেত্রে এটা হচ্ছিল মায়োসিস 1 আর এটা হচ্ছিল মায়োসিস 2। ওকে, একটা ছিল মায়োসিস 1, একটা হলো কি মায়োসিস 2। তোমরা একটা জিনিস চিন্তা করো যে মায়োসিস 1 এর ক্ষেত্রে 2n থেকে 2n ই হইছে, চেঞ্জ হইছে কোনো না। এই জন্য এটাকে বলা হয় মায়োসিস 1 টাকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক। ওকে, এই ওয়ানটাকে বলা হয়, ওয়ানটাকে ভাইয়া ওয়ানটাকে বলা হয়, কারণ কি এই হচ্ছে 2n থেকে কি তৈরি হয়, 2n ই তৈরি হয়। বুঝছি আমরা এতটুকু। এখন দেখো এই 2 মায়োসিস 2 তে দেখো কি হইতেছে, এই মায়োসিস 2 তে তোমার ছিল হইলো n, n থেকে মানে ছিল 2n, 2n থেকে তৈরি হয়েছে n। এই জন্য মায়োসিস 2 কে বলা হয় হ্রাসমূলক বিভাজন। 2 কে কি বলা হয়, হ্রাসমূলক বিভাজন বলা হয়। বুঝছো কেন? এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তো বুঝলাম মায়োসিস 1 হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক আর মায়োসিস 2 হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল। তাহলে তোমার পরীক্ষায় যদি মায়োসিস 1 অথবা 2 উল্লেখ না করে তাইলে তুমি কি দাগাবা, ওইটা বলো আমাকে, ইকুয়েশনাল নাকি হ্রাসমূলক? আচ্ছা, ওইটা আমি ক্লিয়ার করে দিতেছি। দেখো তোমরা একটা জিনিস চিন্তা করো, ছিল ফার্স্টে কি 2n এবং সবার শেষে কি হয়েছে n। আমরা আলটিমেটলি শুধু মায়োসিসটারে কি বলবো, মায়োসিস 1 ও না 2 ও না, 1 তো কি ইকুয়েশনাল বা সমীকরণিক, 2 হ্রাসমূলক। কিন্তু আলটিমেটলি কি তৈরি হয়েছে দেখো তো, তোমরা আমারে বলো, ছিল হচ্ছিল 2n, তৈরি হয়েছে n, তাহলে কি হ্রাস পাইছে নাকি ঠিক রয়েছে, হ্রাস পাইছে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছিল মায়োসিসটাকে সম্পূর্ণভাবে বলবো হ্রাসমূলক। বুঝছো বিষয়টা কেন আমরা হ্রাসমূলক বললাম? আর এই মাইক্রোসিসটাকে বলা হয় সমীকরণিক। আশা করি বুঝেছি, এতটুকু বুঝেছি। ওকে, আমরা দেখো এই নিয়ে যা বলছি, এখন মাইটোসিসের সংজ্ঞার মধ্যে আমরা গিয়া হুবহু সেম কথা বলবো। আমি তোমাদেরকে ধোঁকা দিয়ে মাইটোসিসের সংজ্ঞাও মুখস্থ করায় ফেলছি, সরি, এত বড় ধোঁকাটা দেওয়া ঠিক হয়নি। দেখো মাইটোসিসের সংজ্ঞা এখন তোমরা পারো। মাইটোসিস সংজ্ঞাটা কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হইতেছে, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। বা তুমি যদি সুন্দরভাবে দাও, তুমি এভাবে বলবা যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুইটা কোষ তৈরি করে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। তো আমরা এখন মাইটোসিস কোষ বিভাজনে চলে যাব। মাইটোসিস কোষ বিভাজন, আচ্ছা এর আগে মায়োসিস কোষ বিভাজনটা আমি তোমাদের লিখে দিয়ে আনি, কারণ মায়োসিস তো আমরা পরে পড়বো। দেখো মায়োসিস কোষ বিভাজনটাকে কাকে বলতেছি, মায়োসিস কোষ বিভাজন দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে, ওকে, নিউক্লিয়াস কয়বার, দুইবার, এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে তোমার চারটা অপত্য কোষ তৈরি করে। কয়টা অপত্য কোষ ভাইয়া, চারটা অপত্য কোষ তৈরি করে, তাকে বলা হয় মায়োসিস কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই বিভাজিত হয়ে, সরি নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই না, নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে চারটা অপত্য কোষ সৃষ্টি করে, তাকে কি বলা হয়, মায়োসিস কোষ বিভাজন বলে। হচ্ছে এতটুকু ক্লিয়ার ভাইয়া? দেখো আমি তোমাদেরকে কিন্তু এই যে এখন যে পার্টটা পড়াইলাম, এই পার্টটা কিন্তু আমি তোমাদেরকে এক্সট্রা পড়াইছি। এই পার্টটা আমার পড়ানোর মেইন উদ্দেশ্য কি, এই পার্টটা পড়ানোর ছিল আমার মেইন উদ্দেশ্য তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করা। এখন দেখো মাইটোসিস মায়োসিসটা তোমার ছিল আমি তোমাদেরকে একটু পরে গিয়ে খুব মানে ভালোভাবে বিস্তারিত পড়াবো, কিন্তু এই নেওয়া ছিল আমি একসাথে বোঝানোর রিজন হচ্ছে তোমরা বেসিক ডিফারেন্সটা বোঝাও। আশা করি তোমরা সবাই বুঝছো। ওকে, তোমরা যদি কোনো টপিক বা কোনো কিছু না বুঝো তোমরা গ্রুপে বলবা আমাকে, আমার মেনশন দিয়ে বলবা যে ভাই এই টপিকটা বুঝি নাই। ওকে, দেন আমি তোমাদেরকে বোঝাই দিব, সমস্যা নেই। তারপরেও না বুঝলে তুমি আমার সাথে
হচ্ছে আসবা গুগল মিটে, আমি তোমাকে স্ক্রিন শেয়ার করে সব বুঝাই দিব, ব্যাপার না। আচ্ছা, এতটুকু ক্লিয়ার বুঝছি আমরা। তাহলে আমাদের মায়োসিস শেষ, সরি মায়োসিসের সংজ্ঞাটা আমরা বুঝলাম। এখন আমরা শুরু করব মাইটোসিস। এই মাইটোসিস নিয়ে আমাদের বিস্তারিত একটু ধারণা এখন নিব, নেওয়ার পরে দিয়ে আমরা ছিল মাইটোসিসের ধারণাটা কি নিই। মাইটোসিসের সংজ্ঞাটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়ে, উভয়ই কি একবার বিভাজিত হয়ে সম আকৃতি ও সম গুণসম্পন্ন দুইটা কোষ তৈরি করে। সম আকৃতি ও সম গুণসম্পন্ন দুইটা কোষ তৈরি করে। ওকে, যাকে কি বলে? মাইটোসিস বলে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমাদের মোটামুটি মাইটোসিসের আইডিয়াটাও পাইলাম। এখন কথা হচ্ছে, মানে এই নিয়ে দুইটা তোমার বিজ্ঞানীর নাম মনে রাখা লাগবে, যে নিউক্লিয়াসের প্রথম বিভাজনটা কে দেখতে পান এবং সাইটোপ্লাজমের প্রথম বিভাজন কে দেখতে পান। আচ্ছা, এখন দেখো তোমরা ছিল এই এই যে ধরো এটা একটা কোষ, ওকে, এই কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। এখন ধর প্রথমে নিউক্লিয়াসটা বিভাজন হইলো, আর ওইটারে আমরা কি বলবো? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়, এটা হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি কেরিওকাইনেসিস। কেরিও শব্দের অর্থ হচ্ছিল নিউক্লিয়াস এবং কাইনেসিস শব্দের অর্থ হচ্ছিল বিভাজন। তাহলে কেরিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ওকে, এই কেরিওকাইনেসিসটা হয় নিউক্লিয়াসের বিভাজন। এখন কথা হচ্ছে, একটা নিউক্লিয়াসের বিভাজন হইলে কি আমরা বলতে পারি যে কোষ বিভাজন হয়েছে? যারা হয়েছে বলতেছো, তোমাদেরটা হয় নাই। দেখো, আমাদের তো সাইটোপ্লাজমটা যদি বিভাজিত না হয়, তাহলে কি আমাদের আলটিমেটলি দুইটা কোষ হইতেছে? এখন ধরো একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াস হয়েছে, এখন ওটা আমরা দুইটা কোষ বলবো? পোকার দল, না, এই দুইটাকে আমরা কোষ বলবো না, এটা আসলে একটাই কোষ, এটা হচ্ছে দ্বি নিউক্লিয়াস বা দুই নিউক্লিয়াস যুক্ত কোষ। তখন যখন সাইটোপ্লাজমটা বিভাজিত হবে, তখন ওইটারে আমরা বলবো দুইটা কোষ। ওকে, তখন হচ্ছে আমাদের আরেকটা কি লাগবে? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন, এই সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। কি বলে ভাইয়া? সাইটোকাইনেসিস। ওকে, আমরা এতটুকু আশা করি বুঝছি। সাইটোকাইনেসিস, এই কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুইটা মিলে হইতেছে আমাদের কোষ বিভাজন। এই দুইটা যখন সম্পন্ন হবে, তখন আমরা বলবো কি কোষ বিভাজন সম্পন্ন হয়েছে। ওকে, এতটুকু আমরা বুঝলাম। এখন এই কেরিওকাইনেসিসটা প্রথম কে দেখতে পান, এই জিনিসটা তোমার জানা লাগবে। এই কেরিওকাইনেসিসটা প্রথম দেখতে পান একজন বিজ্ঞানী। এখন আমি তোমাকে একটা নাম বলবো, শ্লাইকার। কি বললাম? শ্লাইকার। এখন দাও, এটার মধ্যে তুমি জোর দিতেছো কোন ওয়ার্ডটাতে? এই শ্লাইকার, শ্লাইকার। এই খার না, এই খারতে মনে রাখবা ছিল কেরিওকাইনেসিস। এই হচ্ছিল ক, এই হচ্ছিল খ। ওকে, শ্লাইকার, শ্লাইকার, মানে এখানে কো আছে, দ্যাটস ওয়াই এটা কি কেরিওকাইনেসিস। আচ্ছা, এখন সাইটোকাইনেসিসটা কে আবিষ্কার করছে? সাইটোকাইনেসিসটা প্রথম দেখতে পাইছেন তোমরা, কি আমাকে বলো। সাইটোপ্লাজম জিনিসটা আসলে কি? সাইটোপ্লাজম জিনিসটা আসলে কি পানির মতো না? পানির মতো নাকি? সাইটোপ্লাজমটা তো পানির মতো, মানে কি ওয়াটার? ওয়াটার না, লাইক ওয়াটার নাকি? সাইটোপ্লাজম তো লাইক ওয়াটারের মতোই, মানে পানির মতো লিকুইড না? দ্যাটস ওয়াই তুমি মনে রাখবা সাইটোকাইনেসিসটা আবিষ্কার করছেন ওয়াটার থেকে। মনে রাখবা ওয়াল্টার। কি মনে রাখবা? ওয়াল্টার ফ্লেমিং। বুঝছো? তুমি মনে রাখবা কেরিওকাইনেসিসে ক আছে, স্লাইকারে খ আছে, দ্যাটস ওয়াই ক খ কেরিওকাইনেসিস আবিষ্কার করছে স্লাইকার। এবং তোমার ছিল সাইটোপ্লাজম দেখতে পানির মতো, দ্যাটস ওয়াই সাইটোপ্লাজমের বিভাজনটা লাইক ওয়াটার, ওয়াটারের মতো ওয়াল্টার, ওয়াটার ওয়াল্টার। পানির মতো, পানি কিন্তু না, দ্যাটস ওয়াই ওয়াটার না, ওয়াল্টার। এরপরও যদি কারো মনে না থাকে, বাসার আশেপাশে বা মেসের আশেপাশে একটা কচু গাছ দেখে রাখবো, বুঝছো? ওই কচু গাছে গিয়া ফাঁসি লাগবা, তাহলে বুঝবা যে তোমার জীবন বৃথা। এরপরও যদি তোমার ওইটা পরীক্ষা হলে গিয়া ভুলে ফেলো। ওকে ভাইয়া? আচ্ছা, এখন হচ্ছে, এখন আমরা কি পড়বো? এখন আমরা মানে মোটামুটি আমাদের যে মাইটোসিস, মায়োসিস কি, সবগুলা সম্পর্কে আমরা একটা প্রাথমিক আইডিয়া পেয়ে গেছি। আচ্ছা,
তোমরা আরেকটা নাম চাইলেও মনে রাখতে পারো যে ওয়াল্টার ফ্লেমিং কোন কোষে প্রথম আবিষ্কার করছে। তিনি প্রথম হচ্ছিল কোষ বিভাজনটা দেখতে পান একটা স্যালামান্ডার মানে প্রাণীতে। স্যালামান্ডারটা হচ্ছিল টিকটিকির মতো অনেকটা মানে শেপটা টিকটিকির মতো, সাইজে একটু বড় হয়। ওইটা হচ্ছে তোমার ইয়াতে মানে সামুদ্রিক স্যালামান্ডার। তোমার ছিল গুগল করবা তোমরা দেখতে পারবা নাম কি, সামুদ্রিক স্যালামান্ডারে দেখতে পান। ওকে, এই সামুদ্রিক স্যালামান্ডারের বৈজ্ঞানিক নাম লাগবে না, তাও অনেকে মানে মুখস্থ করে। তোমরা চাইলে মুখস্থ করতে পারো, কিন্তু আমি বলতেছি ভাই এটা লাগবে না। যে বৈজ্ঞানিক নামগুলো লাগবে আমি তোমাদেরকে বলে দিব, কোনো ব্যাপার না। তোমাদের ছিল আমি যেগুলো বলবো জাস্ট এইগুলো মনে রাখলেই হবে। নাম হচ্ছে টিটুরাস ম্যাকুরাস। একটা জিনিস মনে রাখবা, বৈজ্ঞানিক নাম লেখার পরে নিচে হচ্ছিল আন্ডারলাইন দিতে ভুল করবে না, তাইলে তোমার স্যারে তোমাকে কেটে জিরো দিয়ে দিবে। ক্লিয়ার? এতটুকু বুঝছি। ওকে, এখন দেখো আমরা কি পড়বো। দেখো এখন আমরা একটা জিনিস পড়বো, একটা কোষ। আমরা এতক্ষণ কোষ নিয়ে এত পেঁচাল পারলাম, এখন দেখো একটা কোষ। এই হচ্ছে এটা কি একটা কোষ। একটা কোষ প্রথমে কি হয়, সৃষ্টি হয়, তারপরে কোষটা কি হবে, বৃদ্ধি পায়, এরপরে কি হবে, কোষটা বিভাজন, নাকি? এটাই তো তার এই কাজ দায়িত্ব। এই যে তিনটা কাজ কোষের, এই তিনটা কাজকে আমরা একসাথে মানে যে সাইকেলের মাধ্যমে হইতেছে ওইটারে আমরা বলি কোষ চক্র। কি বলি ভাইয়া? কোষ চক্র। মানে বুঝো নাই? তো কোষের যে মানে কোষের যে কাজগুলা বা কোষের লাইফ সাইকেলটারে আমরা বলি কোষ চক্র। কোষ চক্র, প্রথমে কোষটা সৃষ্টি হয়, দেন কোষটা বৃদ্ধি পায়, দেন কোষটা কি হয়, বিভাজন হয়। এই জিনিসটা হচ্ছিল কি কোষ চক্র। আশা করি আমরা জিনিসটা বুঝছি। এই হচ্ছিল কোষ চক্র। এই কোষ চক্রটা আবিষ্কার করছেন কে? কোষ চক্রটা আবিষ্কার করছেন হাওয়ার্ড ও পেল্ক। হাওয়ার্ড ও পেল্ক কোষ চক্র আবিষ্কার করেন। ওকে, এখন দেখো এই কোষ চক্র আবিষ্কার করেন কে? হাওয়ার্ড ও পেল্ক। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে কয়টা কোষ আছে জানো? আচ্ছা, না জানলে না জানলে বলে দিই। তোমার এখন আমি বলার পরে কি কেউ গণতে শুরু করছে যে তোমার বডিতে কয়টা কোষ আছে? গণো তো দেখি তোমরা খুঁজে পাও কিনা। গণার দরকার নেই ভাই, তোমার তোমার ছিল মানে কি বলি 14 পুরুষ চলে যাবে গণতে গণতে, তাও গোনা শেষ হবে না। কারণ একজন প্রাপ্তবয়স্কের দেহে কোষ আছে 100 ট্রিলিয়ন। প্রাপ্তবয়স্কের বয়স্কের দেহে কোষ 100 ট্রিলিয়ন। এখন আমরা মানে অনেকে মনে মনে চিন্তা করে ভাই ট্রিলিয়ন জিনিসটা কি? এটা হচ্ছে 10^14। চিন্তা করো 10-এর পরে 10টা 14টা শূন্য, কয়টা কোষ আছে তোমার বডিতে? যারা হচ্ছিল গন্তে বসছিলা তোমাদের জন্য গভীর সমবেদনা। ওকে, আচ্ছা, আমরা ছিল কোষ। এই দেখো কোষ, কোষের সৃষ্টি বৃদ্ধি বিভাজন, এটাকে আমরা এই সার্কেলটাকে আমরা বলি কোষ চক্র, নাকি? বুঝলাম। তো কোষের সৃষ্টি বৃদ্ধি বিভাজন এই তিনটাকে একত্রে আমরা বলতেছি কোষ চক্র। ওকে, এই কোষ চক্রকে আমরা কোষের সংজ্ঞাটা তুমি যদি আসে তুমি কি দিবা? সংজ্ঞা আমি লিখে দিই, একটা কোষ সৃষ্টি, এর বৃদ্ধি ও এর বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। ওকে, ওকে, কোষ চক্রের সংজ্ঞাটা কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পাইরা থাকো, এখন দেখো কোষ চক্র আসলে কয় প্রকার। কোষ চক্র হচ্ছে ভাইয়া দুই প্রকার। কত প্রকার বললাম? কোষ চক্র দুই প্রকার। কোষ চক্র দুই প্রকার। ওকে, কোষ চক্র হচ্ছে দুই প্রকার। কোষ চক্র দুই প্রকার যে কি কি? কোষ চক্র হচ্ছে এক হচ্ছে ইন্টারফেজ, আরেক হচ্ছে এমফেজ। ওকে, এমফেজের পুরো নাম হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ। আর ইন্টারফেজকে বলা হয় প্রস্তুতি দশা। কি বলা হয়? প্রস্তুতি দশা। এই কোষ চক্র হচ্ছে দুই প্রকার, ইন্টারফেজ, এমফেজ। এখন তোমরা একটা জিনিস কি জানো যে তোমার কোষ চক্র তোমরা কার সাথে তুলনা করতে পারো? তোমার নিজের সাথে। নিজের সাথে তুলনা করো। ওকে, এবং এমফিটা তুমি তুলনা করতে পারো ধরো অন্য কালি দিয়ে লিখি এগুলা, তোমার বিয়ে আর হচ্ছিল এটা হচ্ছে বিয়ের প্রস্তুতি।
কোষের যেমন আলটিমেট লক্ষ্য কোষ বিভাজন হওয়া বা এমফিজ দশায় যাওয়া, তোমারও তেমনি সারা জীবনের এত পড়াশোনা, এত টাকা খরচ, মানে টাকা পয়সা আর্নিং, সবকিছুর মেইন উদ্দেশ্য কি? এই যে হচ্ছে বিয়ে করা ভাইয়া। এখন স্বীকার করবো না, অনেকে বলবো যে না ভাই আমি তো, আমার তো কোনো ইচ্ছাই নাই, আমি তো বিয়ে করবো না, আমার বিয়ে করা মানে দেখতেই পারি না, আমি নাম শুনতেই পারি না, বাসায় কেউ বললে আমার রাগ ওঠে। এটা মানে সবাইকে বলে আর কি, কিন্তু মনে মনে তো চায় যে বিয়েটা আসলে হয়ে যাক, বুঝছো? নাও, এই হচ্ছে হলো মাইটোটিক ফেজ আর হচ্ছে হলো ইন্টারফেজ। এখন কথা হচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি বিয়েটা করতে বেশি সময় লাগে না বিয়ের প্রস্তুতি নিতে বেশি সময় লাগে? তুমি চিন্তা করো যে যদি তুমি ইসলাম ধর্মের হও, তোমার বিয়ে করতে সর্বোচ্চ 15-20 মিনিট, আর সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের হলে তোমার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, 2 ঘন্টার হায়েস্ট সর্বোচ্চ সময় লাগে। কিন্তু তুমি বিয়ের প্রস্তুতিটা কবে থেকে নিতেছো? মানে ছেলেগুলা তো মনে হয় যে সময় বুঝ হইছে না, যে সময় কিন্ডার গার্ডেনে পড়ে, মানে ছিল, মানে মেয়ে বা বান্ধবী দেখে তখন থেকে চিন্তা করে যে হ্যাঁ আমার যদি এরকম একটা বান্ধবী থাকতো যে পার্মানেন্ট। হ্যাঁ, মানে যখন এই টিভিতে ছবি দেখে যে আমিও এরকম কবে বিয়ে করব, মানে ওর কিন্তু কিন্ডার গার্ডেন থেকে চিন্তা যে আমার কিন্তু বিয়ে করা লাগবে। হ্যাঁ, আমি সংসার করব, একটা ছোট্ট কিউট মেয়ে আসবে আমার সংসারে, আমাকে রান্না করে খাওয়াবে। মেয়েগুলাও কিন্তু কম না, মেয়েগুলাও চিন্তা করে যে এইসব পড়াশোনা বাদ দিয়ে জামাইয়ের ঘরে গিয়ে রিল্যাক্স করব, হ্যাঁ ডেইলি ঘুরতে যাব। হ্যাঁ, এই এই প্রস্তুতি গুলা কিন্তু মানে মেয়েরা আলটিমেটলি প্রাইমারি, আর ছেলেরা কিন্তু কিন্ডারগার্টেন থেকে শুরু করে দেয়, বুঝছো? এই যে বিয়ের প্রস্তুতিটা তুমি চিন্তা করো, 20 বছর বা 15-16 বছর প্রস্তুতি নেওয়ার পরে তুমি বিয়েটা করো 1 ঘন্টার বিয়ে। তাহলে বিয়ের প্রস্তুতিতে বেশি সময় লাগে নাকি বিয়েতে বেশি সময় লাগে? অবশ্যই বিয়ের প্রস্তুতিতে বেশি সময় লাগে। বিয়ের প্রস্তুতিতে সময় লাগে 90 থেকে 95% সময়, আর বিয়েতে সময় লাগে মাত্র 5 থেকে 10% সময়, বুঝছি? এখন তোমরা আমাকে একটা কথা বলো, তুমি যে বিয়ের প্রস্তুতি নিবা কয়টা জিনিসের, তুমি কয়টা জিনিসের প্রস্তুতি নিবা বলো তো? এক হচ্ছে তুমি গায়ে হলুদের প্রস্তুতি নিবা, দুই হচ্ছে তুমি বিয়ের প্রস্তুতি নিবা, তিন হচ্ছে তুমি কি বৌভাতের প্রস্তুতি নিবা। এই তিনটাই তো রিসেপশন নর্মালি আমাদের হয়। এখন আমি যখন 24 কে বলি যে তুমি যদি বিয়ের প্রস্তুতি নাও কোনটার জন্য সবচেয়ে বেশি সময় ধরে প্রস্তুতি নিবা, বলে ভাই গায়ে হলুদ। আমি বললাম গায়ে হলুদ কেন? বললো যে ভাই গায়ে হলুদে তো খুব নাচবো, খুব সুন্দর ড্রেস আপ লাগবে, ফটোশুট করবো, এই সেই গায়ে হলুদ আমার লাগবেই ভাই, গায়ে হলুদের জন্য আমি খুব এক্সাইটেড। বলছি ধরো তুমি গায়ে হলুদ করলা খুব এক্সাইটমেন্টের সাথে, কিন্তু তোমার বিয়ে হইলো না, পরে কি করবা? আগে তো ভাই বিয়ে এনশিওর করো, বিয়েটা নিয়ে চিন্তা করো। ভাই এটা তো ঠিকই বলছে, কারণ সবচেয়ে বেশি তুমি প্রায়োরিটি দিবা কাকে? সবচেয়ে বেশি প্রস্তুতি নেই হচ্ছে বিয়ে নিয়ে, তারপরে কোনটা নিয়ে, তারপরে তুমি গায়ে হলুদ নিয়ে নিবা। আরেকজনে আইসা কি খাইবো বৌভাতে ওইটা চিন্তা করা তোমার সময় আছে? একজন খাইলে খাক, না খাইলে না খাক, তোমার বিয়ে হয়ে গেছে, তার মানে তুমি কাজ বানায় ফেলছো। তাহলে সবচেয়ে কম হচ্ছে হইলো সময় দেয় প্রস্তুতিতে, কোথায়? বৌভাতে। এই হচ্ছিল বিয়েতে সবচেয়ে বেশি সময়, মানে হচ্ছে 30 থেকে 50% সময়, আর হচ্ছিল গায়ে হলুদে হচ্ছিল 30 থেকে 40% সময়, আর হচ্ছিল বৌভাতে মাত্র 10 থেকে 20% সময়, বুঝছো? এই হচ্ছে গায়ে হলুদে 30 থেকে 40%, বিয়েতে হচ্ছে 30 থেকে 50, বৌভাতে 10 থেকে 20%। এই গায়ে হলুদকে বলা হয় গ্যাপ ওয়ান, আর বৌভাতকে বলতেছি আমরা গ্যাপ টু, আর বিয়েকে বলতেছি আমরা কি এস ধাপ। এস ধাপ মানে হচ্ছিল সিনথেসিস, সিনথেসিস। এই সিনথেসিস বাংলা হচ্ছিল সংশ্লেষণ। কি সংশ্লেষণ হয় এই ধাপে? ডিএনএ সংশ্লেষণ হয়, ওইটা আমরা পরে বিস্তারিত দেখবো। তাহলে গ্যাপ ওয়ানের সময় লাগে 30 থেকে 50%, সরি এস ধাপে। আর হচ্ছিল গ্যাপ ওয়ানের সময় লাগে 30 থেকে 40%, গ্যাপ টু তে 10 থেকে 20%। এত সহজভাবে পড়ানোর পরেও যদি কারো মনে না থাকে, একটা ভালো বুদ্ধি দিতে পারি, বাসার আশেপাশে কচু গাছ দেখে গিয়ে ঝুলে পড়বা, তোমার বেঁচে থাকার অধিকার ভাই। ভাই ওইটা তুমি শিওর হয়ে যাও এত সহজ ভাবে বোঝানোর পরেও। আচ্ছা, এই আমার ক্লাস করার সময় না একটু ইয়ারফোন ইউজ করে, বুঝছো? এইসব বিয়ে টিয়ে বলি তো, যদি গার্জিয়ান শুনে বলবে যে কি টিচার বিয়ে বিয়ে নিয়ে পড়াইতেছে, যে বিয়েতে কি কি করবে এইসব এইসব শিখাইতেছে বলা বন্ধু। ওকে, এখন হচ্ছিল আমাদের, আমরা আরেকটা জিনিস দেখবো যে একটা, এই যে কোষ চক্রটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোষ চক্র নিয়ন্ত্রিত হয় জেনেটিক প্রোগ্রাম দ্বারা, জেনেটিক প্রোগ্রাম দ্বারা। ওকে, জেনেটিক প্রোগ্রাম দ্বারা। এখন কথা হচ্ছে ভাইয়া জেনেটিক প্রোগ্রামটা কি কি করতে পারে? এটা দুই ধরনের উদ্দীপনা দিতে পারে, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, আর একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা তোমাকে প্রদান করতে পারে, বাহ্যিক উদ্দীপনা। এখন এই অভ্যন্তরীণ, ইংলিশ কি ইন, ইন মানে কি ভিতরে, অভ্যন্তরীণ মানে কি ভিতরে। এটাতে মনে রাখবা তুমি অভ্যন্তরীণ উদ্দীপনাটা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ।
সাইক্লিন কি যৌগ? সিডিকে যৌগ। ওকে। আর ছিল বাহ্যিক উদ্দীপনাটা কে প্রদান করে? এটা প্রদান করে হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। হরমোন আর কি? গ্রোথ ফ্যাক্টর। ওকে। এই সাইক্লিনটা ছিল প্রোটিনের নাম। কিসের নাম? একটা প্রোটিনের নাম। এখন কথা হচ্ছে যে কোষে কোনো উদ্দীপনা পৌঁছায় না, কোষে উদ্দীপনা না পৌঁছালে কোষটা কি হয় না? বিভাজিত হয় না। উদ্দীপনা না পৌঁছালে কোষ বিভাজিত হয় না। এমন কি কি কোষ আছে? মানুষের ক্ষেত্রে আছে। এক হচ্ছে আরবিসি। আমরা জানি আরবিসি কি? মানে লোহিত রক্তকণিকা কখনো বিভাজিত হয় না। একটা লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে গেলে শেষ। আর একটা লোহিত রক্তকণিকা তৈরি হয় লোহিত অস্থিমজ্জা থেকে। একটা লোহিত রক্তকণিকা থেকে একটা লোহিত রক্তকণিকা তৈরি হয় না। আরেকটা জিনিস হচ্ছে, ধরো আমি একটা মানুষ আঁকলাম, একটা রোগা পাতলা মানুষ, আর একটা মানুষ আঁকলাম, ওর হচ্ছে সিক্স প্যাক। ওকে। এখন সে, তুমি আমাকে বলো, এর পেশি বেশি নাকি এর পেশি বেশি? এর পেশি সংখ্যা বেশি নাকি এর পেশি সংখ্যা বেশি? অবশ্যই এর পেশি সংখ্যা বেশি। উত্তর হচ্ছে না। এই রোগা পাতলা মানুষের যেটা পেশি আছে, ওরও ওইটাই পেশি আছে, কিন্তু ওর পেশিগুলা নিয়মিত এক্সারসাইজ করার কারণে ফুলছে, ওরগুলা ফুলে নাই। দ্যাটস ওয়াই তোমার এরকম আছে, পেশি কোষ কখনো বিভাজিত হয় না, পেশি কোষের সংখ্যা সবারই কি সমান। এটা হচ্ছিল পেশি কোষ। আর কি আছে? আর হচ্ছিল স্নায়ু কোষ। স্নায়ু কোষও কখনো বিভাজিত হয় না। এরা হচ্ছিল বৃদ্ধি পাইতে পারে, মানে আকারে বৃদ্ধি পায়, কখনো কি হয় না? বিভাজিত হয় না। আর উদ্ভিদের ক্ষেত্রে আছে উদ্ভিদের স্থায়ী কোষ। আমরা জানি উদ্ভিদের কোষ দুই প্রকার, ভাজক কোষ এবং স্থায়ী কোষ। যে কোষ বিভাজিত হয় তাকে ভাজক কোষ, আর যে কোষ বিভাজিত হয় না তাকে স্থায়ী কোষ বলে। ক্লিয়ার? আশা করি বুঝছি। তাহলে এতটুকু যদি আমরা বুঝে থাকি, এখন আমরা দেখি যে মানে, আচ্ছা আমরা যিনি বললাম আরবিসিটা লোহিত অস্থিমজ্জা তৈরি করে, লোহিত অস্থিমজ্জাটা আরবিসিটা কিভাবে তৈরি করে? প্রসেস জানো কেউ? না জানলে দেখো, এই আমাদের যে কিডনি আছে না, এইগুলা আসলে লাগে না, আমি তাও তোমাদেরকে পড়াই দিই, বেসিক লাগবে তোমাদের। কিডনি, কিডনি একটা হরমোন মানে সিক্রেট করে, নাম হচ্ছিল এরিথ্রোপয়েটিন। কি? এরিথ্রোপয়েটিন। এরিথ্রো শব্দের অর্থ হচ্ছিল লোহিত রক্তকণিকা। এরিথ্রো শব্দটা কি মিন করে? এরিথ্রো মিন করে আরবিসি। ওকে। এরিথ্রোপয়েটিন কই যায় জানো? লাল অস্থিমজ্জায় গিয়ে লাল অস্থিমজ্জাকে উদ্দীপনা প্রদান করে। এই উদ্দীপনার কারণে লাল অস্থিমজ্জা কি করে? আরবিসিটা তৈরি করে। প্রসেসটা বুঝছি? আচ্ছা, বুঝলে? এখন অনেক পড়াশোনা আমরা করে ফেলছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা গ্যাপ ওয়ান কি পড়বো? গ্যাপ ওয়ান। আচ্ছা, এই তো অনেক তো পড়াশোনা করলাম, তোমার সাথে একটা গল্প শেয়ার করি নাকি? তোমরা মাইন্ড করবা গল্প করলে? যে ভাই পড়াশোনা রাখি আমাদের সাথে গল্প করতেছে, মানে এটা মানে গল্পটা শুনো না। আমি যখন তোমার ছিল ইন্টারে উঠছি, মানে আমার একটা ফ্রেন্ড ছিল, বুঝছো? নাম হচ্ছিল সাইফুল। মানে আমার সৈয়দ নজরুল কলেজে আমার একটা ফ্রেন্ড নাম হচ্ছে সাইফুল। ওই কি, ওই হচ্ছে মানে, আমি তো নর্মালি ছিল একটু মেচিউর টাইপের ছিলাম, তো ওই সাইফুল একদিন আমার কাছে আসছে। যে মানে হ্যাঁ, সাইফুল ছিল আমার সাথে প্রাইভেট পড়তো আর কি। তখন মানে আমাদের ছিল মানে মুমিনুন্নেসা একটা মেয়ে ছিল, আমাদের সাথে প্রাইভেট পড়তো। নাম ছিল সাদিয়া। আমার বন্ধুটার নাম ছিল সাইফুল। আর ছিল পড়তো হলো সৈয়দ নজরুলে। আর হচ্ছে হলো আরেকটা মেয়ে ছিল সাদিয়া। ওই পড়তো হচ্ছে এরা মমিতে। এখন কথা হচ্ছে নর্মালি তো মমির মেয়েদেরকে আমরা আন্টি ডাকি, তোমরা ডাকো না, কয়েকদিন পরে ডাকবা। ওকে। আচ্ছা, নর্মালি ছিল মানে মুসলিম গাছের মেয়েদের বলে পরি, আর মমির বলে আন্টি। তখন মানে সাইফুল কি তার সাদিয়াকে ভালো লাগে। তখন সাইফুল কি করতো মানে, দিনে সারাদিন ওর পিছে পিছে মানে, ওই সাদিয়া যে যে প্রাইভেট পড়ে সব ওই প্রাইভেট গুলা পড়তো, আমরা সাথে প্রাইভেট চেঞ্জ করে ফেলছি, একটা প্রাইভেট শুধু আমার সাথে পড়তো, বাকিগুলা সাদিয়ার সাথে। সাদিয়া যেই বেচে ও এই বেচে, মানে এরকম। আবার মানে সারাদিন তো তার পিছে পিছে ঘুরছে, কলেজে যায় সময় পিছে পিছে, আসার সময় পিছে পিছে, মেয়ে তো তারে পাত্তা দেয় না। তারপরে মানে রাতে ও কি করতো, মাঝে মধ্যে দেখতাম যে মানে পুরা প্যারাগ্রাফ লিখতেছে, এরকম অত বড় একটা প্যারাগ্রাফ লেখছে হ্যাঁ। আর তারপরে সাদিয়া এরকম একটা রিপ্লাই দিচ্ছে। আবার একটা অত বড় প্যারাগ্রাফ সে লেখছে, আবার এরকম একটা সে রিপ্লাই দিচ্ছে। আমি তোমাদের কারো কথা বলতেছি না, তোমাদের সাথে এরকম ঘটে থাকলে বিষয়ের জন্য আমি দুঃখিত। আমি কাউরে কোনোভাবে কষ্ট দেওয়ার ইচ্ছা না, মানে আমি জাস্ট শেয়ার করি আর কি, মানে এই ভুলগুলো ইন্টার লাইফে করবা না। তখন মানে ওইরকম করতো, আমি ওরে বললাম কি সাইফুল রে, বেটা সাইফুল, দেখ তুই যে এত কিছু করতেছিস মেয়েটার জন্য, মেয়েটা তো তোরে পাত্তাই দেয় না, তুই কেন এসব করতেছিস? তারপরে তো মানে দরকার নাই তো। পরে বলতেছে যে এই সাইফুল পরে মানে বলতেছে যে মামা দেখ, আমি তো মানে আমার ভালোবাসাটা তো খাঁটি, আমি তারে মন থেকে ভালোবাসি, চাইলে তারে বুঝতে পারতাম না। তুই আমার জন্য দোয়া কর যাতে সে আমার ভালোবাসার মর্মটা বুঝতে পারে। আচ্ছা, আমার তোর জন্য দোয়া করলাম, যা। তারপরে কি হয়েছে,
ইয়ার চেঞ্জের পরে দেখি না মানে সাইফুল আর সাদিয়া একসাথে রাস্তাতে ঘুরতেছে। হ্যাঁ, আমি বললাম যে মা ওরা একসাথে ঘুরে দিয়ে আনন্দ মনের সামনে দুইজনে দাঁড়ায় ফুচকা খাইতেছে, যেই মেয়ে ওরে পাত্তাই দিত না। পরে সাইফুলকে ফোন দিলাম, কিরে মামা তুই তো আমার জানাইলি না। কয়, মামা সাদিয়ার পিছে দিনে রাতে ঘুইরা সাদিয়ার রাতে আমি পটায় ফেলছি। আমি ভাবলাম, তুই তো তোর হার্ড ওয়ার্ক অবশ্যই তার সাকসেস দিছে, কিন্তু এই হার্ড ওয়ার্কটা অন্য খাতে করলে আরো সাকসেস পাইতি। মানে ও কি করছে, সাদিয়ার পিছে দিনে রাতে ঘুরে সাদিয়াকে পটায় ফেলছে। আচ্ছা, আমি তোমাদেরকে গ্যাপ ওয়ান পড়ায় ফেলছি বুঝছো। দাও, গ্যাপ ওয়ানটা তুমি কিভাবে মনে রাখবা। মনে রাখবা, সাইফুল সাদিয়াকে, কি বললাম, সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে দিল। বুঝছো। এই দেখো, এই তোমরা যদি সাইফুল সাদিয়ার কাহিনী কোনোদিন বলছো না, তোমরা চলো পিট না খাবা। দাও, আমি তো, এটা কিন্তু সত্য করে না বুঝছো, আমি ওদেরকে দিয়ে বানাইছি। এই সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে দিল। এখন দাও, এটি দ্বারা আমরা কি মিন করছি। আচ্ছা, আবার হচ্ছে হলো তোমরা এই এই ক্লিপটা আবার বুঝছো, তোমরা চলো কাট করে আবার ভাইরাল করে দিও না, পরে আমার বন্ধু আবার মাইন্ড করবে। আবার দিলে দিও, ওই এই পার্টটা শুধু কাট করে দিও বুঝছো, ওই শুনে জ্বলবে যে ও যে আমি স্টুডেন্টকে ওর কাহিনী পড়াইতেছি। তো এই সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে দিল। এই সাইফুলকে তুমি কি মনে রাখবা, সাইফুলকে মনে রাখবা সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়। এই গ্যাপ ওয়ানে কি তৈরি হয়, সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়। সাইক্লিন নামক এক প্রকার কি হয়, প্রোটিন তৈরি হয়। ওকে। এখন সাদিয়াকে দ্বারা মনে রাখবা সিডিকে, কি, সিডিকে, এটার মাধ্যমে সিডিকে এর সাথে সিডিকে এর সাথে সাইক্লিন যুক্ত হয়। সাইক্লিন যুক্ত হয় কোন ধাপে, এই ধাপে। ওকে। এখন হচ্ছে ডিএনএ তে মনে রাখবা ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সংশ্লেষণের সকল উপাদান তৈরি হয়। ডিএনএ সংশ্লেষণের সকল উপাদান কি হয়, তৈরি হয়। আর রাতেতে মনে রাখবা আরএনএ সংশ্লেষণ হয়। ডিএনএ কিন্তু সংশ্লেষণ হইতেছে না, ডিএনএ সংশ্লেষণের সকল উপাদান তৈরি হয়। এনে ছিল আরএনএ সংশ্লেষণ হয়। প্রোটিয়াতে মনে রাখবা প্রোটিন সংশ্লেষণ হয়। ওকে। আর আটকে দিলতে হচ্ছে যেসব কোষ বিভাজিত হয় না, যেসব কোষ বিভাজিত হয় না তারা এ ধাপে আটকে যায়। বিভাজিত হয় না তারা এ ধাপে আটকে যায়। ক্লিয়ার ভাইয়ারা? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তো ধন্যবাদ। এখন কথা ছিল যেমন, যেমন হচ্ছে আছে তোমাদের স্নায়ু কোষ, নিউরন। ওকে, এই নিউরন। আচ্ছা, এটা ছিল এক্সট্রা ইনফো, তোমাদের বলে দিলাম। নিউরনটা তোমাদের মানে আবুল হাসান স্যারের বইয়ে নাই। ওকে। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এখন ছিল এস দশা। এস দশায় কি, এস মানে ছিল সিনথেসিস, সিনথেসিস মানে ছিল সংশ্লেষ। মানে কি, সংশ্লেষ। কি সংশ্লেষ, ডিএনএ সংশ্লেষ। ধর, আগের ধাপে আমরা ডিএনএ সংশ্লেষ সকল উপাদান তৈরি করছি, আর এ ধাপে ডিএনএ সংশ্লেষণ হয়। ডিএনএ সংশ্লেষণ হয়। ক্লিয়ার? ওকে। এখন ছিল গ্যাপ টু। আচ্ছা, ক্লাসের ডিউরেশন অনেক বড় হইতেছে, তো গ্যাপ টুটা আমি সামনে ক্লাসে পড়ায় দিব না। আচ্ছা, আমি তোমাদেরকে বলি এই অধ্যায়টা শেষ করতে আমাদের কয়টা ক্লাস লাগবে। এই অধ্যায়টা শেষ করতে আমাদের মোটামুটি 4টা থেকে 5টা, 4টার মতো ক্লাস লাগতে পারে। হাইয়েস্ট 5টা ক্লাস লাগবে। ওকে, এর মধ্যে আমরা শেষ করে দিব অধ্যায় একবারে সব, কোন টপিক আমি বাদ দিব না, সব আমি হাতে কলমে পড়ায় দিব। পড়ায় দিয়ে আমরা 4টা 5টা ক্লাসের মধ্যে অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। ওকে, 4টা ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব, যদি না হয় 5টা ক্লাস সর্বোচ্চ যাইতে পারে। ওকে। আচ্ছা, গ্যাপ টুটা আমি আসলে চাইছিলাম আজকে পড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সামনে আসলে কথা বলার জন্য শুরুতে আমি পড়াইতে পারিনি। সো হচ্ছিল গ্যাপ টু, আমরা গ্যাপ টু লেখার দরকার নাই, তোমরা যখন লেকচারটা দিবা, লেকচার দেওয়ার সময় আসলে এতটুকু পর্যন্ত লেকচারটা দিও। এতটুকু পর্যন্ত লেকচারটা দিও, আমি যতটুকু লিখছি এই হচ্ছিল ইয়া পর্যন্ত। ওকে। আচ্ছা, গ্যাপ গ্যাপ হচ্ছিল এস ধাপের আগ পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ, কাজটা মনোযোগ দিয়ে করবা। আর হচ্ছে তোমরা ক্লাস করার পরে নোট শেয়ার করবা, নোট শেয়ারের নিয়মটা আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ। ওকে, ধন্যবাদ, টাটা, গুড বাই।